বিলিয়নিয়ার একজন মহিলা শ্রমিককে দেখে চমকে গেলেন, যে হুবহু তার ২৫ বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের মতো দেখতে ছিল। একজন ধনী এবং শক্তিশালী মানুষ, যার কাছে সব কিছু ছিল, টাকা, খ্যাতি, পদমর্যাদা। কিন্তু একদিন ধুলোমাখা এক নির্মাণস্থলের মাঝে তিনি হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন, যখন তার নজর একজন যুবতী মহিলা শ্রমিকের ওপর পড়ল, যার মুখ অবিকল তার ২৫ বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের মতো ছিল। এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার ছিল, নাকি এক যন্ত্রণাদায়ক সত্য, যার মুখোমুখি হওয়ার সাহস তিনি কখনোই করেননি? যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেলটি টিপতে ভুলবেন না, যাতে আমি আরও সার্থক গল্প তৈরির অনুপ্রেরণা পাই। এখন আসুন আমার সাথে এই আবেগঘন যাত্রায়। গুড়গাঁওয়ের উপকণ্ঠে ভোরের রোদ্দুর সিমেন্টের ধুলোয় ঢাকা মাটির ওপর পড়ছিল, যার ফলে পুরো বিশাল নির্মাণস্থলটি একটি ঝাপসা কুয়াশায় ডুবে আছে বলে মনে হচ্ছিল। মাটি কাটার মেশিনের গর্জন, বিশাল লোহা এবং স্টিলের ব্লক ঘোরানোর শব্দ, হাতুড়ির ঠনঠনানি শ্রমিকদের জোরালো স্লোগানের সাথে মিশে এক বিশৃঙ্খল অথচ প্রাণবন্ত সঙ্গীত তৈরি করছিল। কংক্রিটের ব্লক এবং লোহার বিম একের ওপর এক রাখা হচ্ছিল, এবং সেই বিশৃঙ্খলা থেকে ধীরে ধীরে একটি উঁচু ইমারত ফুটে উঠছিল, যা এই অঞ্চলের নিরন্তর বিকাশের প্রতীক ছিল। এই দৃশ্যের মাঝে একটি চকচকে কালো গাড়ি ধীরে ধীরে নির্মাণস্থলের গেট দিয়ে ভেতরে এলো। কর্মরত শ্রমিকেরা একবার আর চোখে তাকালো এবং তারপর দ্রুত নিজেদের কাজে ফিরে গেল, কারণ তারা এই ধরনের বিলাসবহুল গাড়ি আসার বিষয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিল। গাড়ির দরজা খুলল এবং একজন মানুষ বাইরে বেরিয়ে এলেন। ৬০ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদেহী ছিলেন। তার মুখ ছিল কঠোর, কিন্তু তবুও তার মধ্যে এমন এক ব্যক্তির কর্তৃত্ব ছিল যিনি আদেশ দিতে অভ্যস্ত। তিনি ছিলেন বিক্রম সিং রাঠোর, রাঠোর বিল্ডার্সের চেয়ারম্যান। নির্মাণ শিল্পে এই নামটি সবাই জানত। শ্রী রাঠোর হালকা ধূসর রঙের স্যুট এবং গাঢ় রঙের টাই পরেছিলেন। তিনি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে নুড়ি পাথরে ভরা মাটির ওপর দিয়ে হাঁটছিলেন। তার সোজা পিঠ যেন সময়কে চ্যালেঞ্জ জানাচ্ছিল। তার তীক্ষ্ণ চোখ নির্মাণস্থলের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখছিল, কোনো খুঁটিনাটি নজর এড়াচ্ছিল না। ৬০-এর কোঠায় হওয়া সত্ত্বেও তার চোখ তখনও ঠিক ততটাই সতর্ক ছিল, এবং তাতে এমন একজন ব্যক্তির পর্যবেক্ষণ করার অভ্যাস ফুটে উঠছিল, যিনি নিজের পুরো জীবন কাজের জন্য উৎসর্গ করেছেন। ঠিক তার পেছনে ছিলেন শ্রীমতী শান্তি, যিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে তার বিশ্বস্ত সচিব ছিলেন। তিনিও ৬০-এর কোঠায় ছিলেন। তার রূপালী চুল রোদে ঝকঝক করছিল, তার মুখ ছিল দয়ালু, কিন্তু চোখ ছিল তীক্ষ্ণ। তিনি কেবল শ্রী রাঠোরের কর্মসূচি এবং নথিপত্রই সামলাতেন না, বরং তিনি তার প্রতিটি অভ্যাস এবং প্রতিটি ছোট ছোট অঙ্গভঙ্গিও বুঝতেন। মাঝে মাঝে তিনি একটি নীরব ছায়ার মতো তার পেছনে চলতেন, তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সেটা স্বাক্ষর করার কোনো কাগজ হোক, বা যখন তিনি রেগে যেতেন তখন স্রেফ একটি শান্ত করার মতো শব্দ। জি চেয়ারম্যান সাহেব, দয়া করে এই দিকে চলুন, এটি কাঠামোর সেই অংশ যা গতকালই সম্পূর্ণ হয়েছে, তিনি ধীরে ধীরে বললেন, এবং এবড়োখেবড়ো জমিতে তাকে পথ দেখানোর জন্য তার বাহুর ওপর হালকা হাত রাখলেন। শ্রী রাঠোর শুধু মাথা নাড়লেন। তার চোখ তখনও কংক্রিটের প্রতিটি টুকরো, লোহার রড এবং প্রতিটি উজ্জ্বল ওয়েল্ডিংয়ের ওপর নিবদ্ধ ছিল। স্টিলের গ্রেড কত? তিনি নিচু গলায় জিজ্ঞেস করলেন, যা শুনে নির্মাণস্থলের ম্যানেজার চমকে গেলেন এবং দ্রুত মাথা নিচু করে রিপোর্ট দেওয়ার জন্য এগিয়ে এলেন। জি, ৩৫০ গ্রেডের স্টিল, সরাসরি জিন্দাল স্টিল প্ল্যান্ট থেকে আমদানিকৃত, মান নিশ্চিত করে। চেয়ারম্যান সাহেব চাইলে আমরা এখনই পরিদর্শনের রেকর্ড পেশ করতে পারি। শ্রী রাঠোর শুধু একবার সংক্ষিপ্ত নজর দিলেন এবং উত্তর দিলেন, পরে হবে। যখনই তিনি সেখান দিয়ে যেতেন, পুরো নির্মাণস্থল শান্ত হয়ে যেত। তার উপস্থিতি ইঞ্জিনিয়ার, সুপারভাইজার এবং শ্রমিক সবাইকে তটস্থ করে তুলত, কারণ তারা জানত যে এই মানুষটি কখনোই কোনো ছোট ভুলও উপেক্ষা করবেন না। শিল্পমহলে তিনি একজন ঠান্ডা এবং কঠোর ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন, যিনি অবহেলা সহ্য করতেন না। শ্রী রাঠোর হাঁটতে থাকলেন এবং পর্যবেক্ষণ করতে থাকলেন। তার কালো জুতো সিমেন্টের ধুলোমাখা জমিতে স্পষ্ট ছাপ ফেলে যাচ্ছিল।
শ্রীমতী শান্তি ঠিক তার পেছনে হাঁটতে থাকলেন, মাঝে মাঝে ধীরে ধীরে মনে করিয়ে দিচ্ছিলেন, সাবধান, সামনে পিচ্ছিল আছে চেয়ারম্যান সাহেব। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু হালকা করে মাথা নাড়লেন এবং কঠোর পরিশ্রমরত শ্রমিকদের দলের দিকে তাকাতে থাকলেন। নির্মাণস্থলের এক কোণায় লোহা কাটার মেশিনের তীব্র শব্দ শ্রী রাঠোরের নজর সেই দিকে টেনে নিল। যুবকদের এক শ্রমিক দল লম্বা লোহাল রড কাটা এবং ওয়েল্ডিংয়ের কাজে ব্যস্ত ছিল। ভোরের রোদে আগুনের ফুলকি উঠছিল। সেই শোরগোলের মাঝে তিনি হঠাৎ থমকে গেলেন। তার হাত একটু কেঁপে উঠল, তার চোখ কোনো একটা জিনিসের ওপর আটকে গেল। সেখানে একটি মেয়ে পুরনো সুরক্ষামূলক পোশাক পরেছিল, মাথায় একটি হলুদ হেলমেট। তার মুখ ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তার চোখ ছিল উজ্জ্বল। সে ঝুঁকে তার সরু হাত দিয়ে সিমেন্টের দুটো ভারী বস্তা শক্ত করে ধরে রেখেছিল এবং পুরুষ শ্রমিকদের মাঝে কোনো দ্বিধা ছাড়াই হাঁটছিল। যখন সে সেগুলো নিচে রাখল, তখন সে তার মাথা তুলল এবং কপাল থেকে ঘাম মোছার জন্য নিজের হাত ওঠাল। ঠিক সেই একটি মুহূর্তে শ্রী রাঠোরের মনে হল যেন তার চারপাশের পৃথিবী থমকে গিয়েছে। মেয়েটির ক্ষণিক হাসি, যখন সে তার সহকর্মীকে দেখল, এমনকি রোদের কারণে তার চোখের কোচকানো ভঙ্গি, সবকিছু তাকে এমন একটি ছবির কথা মনে করিয়ে দিল যা ২৫ বছর ধরে তার জীবন থেকে নিখোঁজ ছিল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। তার শ্বাস দ্রুত হয়ে গেল, তার হাত সামান্য কাঁপছিল। তার পাশে দাঁড়িয়ে শ্রীমতী শান্তি অস্বাভাবিকতা আজ করতে পারলেন এবং তার দৃষ্টি অনুসরণ করলেন। চেয়ারম্যান সাহেব, কিছু হয়েছে কি? তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। শ্রী রাঠোর কোনো উত্তর দিলেন না। তার চোখ তখনও সেই তরুণী শ্রমিকের ওপর আটকে ছিল। সেই সংক্ষিপ্ত মুহূর্তে পুরনো স্মৃতিগুলো ঢেউয়ের মতো আছড়ে পড়ল, যার ফলে তার মজবুত কাঁধ অজান্তেই কেঁপে উঠল। শান্তিজি, তিনি কর্কশ গলায় বললেন, প্রতিটি শব্দ যেন চাপা ছিল। আমার জন্য খোঁজ নিন ওই মহিলা শ্রমিক। আমি ওর নাম, বয়স সবকিছু জানতে চাই। শ্রীমতী শান্তি তার দিকে তাকালেন এবং তার সাধারণত ঠান্ডা চোখের মধ্যে অন্য কিছু দেখলেন, বিস্ময়, বিভ্রান্তি, যন্ত্রণা এবং আশার এক মিশ্রণ। তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু ধীরে মাথা নাড়লেন এবং নির্মাণস্থলের ম্যানেজারের দিকে দ্রুত এগিয়ে গেলেন। যখন তিনি চলে গেলেন, শ্রী রাঠোর সেখানেই দাঁড়িয়ে থাকলেন সেই মেয়েটির দিকে তাকিয়ে। সে আবার তার কাজ শুরু করে দিয়েছিল। ফর্ম ওয়ার্কের জন্য কাঠের তক্তায় নিয়মিতভাবে হাতুড়ি মারছিল। প্রতিটি হাতুড়ির ঘা তার বুকে এমন একটি দরজায় ধাক্কা দেওয়ার মতো প্রতিধ্বনিত হচ্ছিল, যা অনেক দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। তিনি তার গলা পরিষ্কার করলেন, অজান্তেই ফিসফিস করে বললেন, এটা কি হতে পারে? তার চারপাশের জায়গাটা ঝাপসা মনে হচ্ছিল। কেবল কড়া রোদে কাজ করা মেয়েটির ছবি অবশিষ্ট ছিল। তার গাল বেয়ে ঘাম ঝরছিল, কিন্তু তার হাসি তখনও উজ্জ্বল ছিল। বাকি সবার জন্য সে ছিল শুধুই একজন সাধারণ শ্রমিক, কিন্তু তার কাছে সে ছিল এমন এক ছবি যাকে কখনোই ভুল বোঝা সম্ভব নয়। এমন এক ছবি যাকে তিনি তার জীবনের অর্ধেকটা সময় ধরে খুঁজেছিলেন। দুপুরের রোদ তেরপলের ফাঁক দিয়ে এসে ধুলোমাখা জমিতে নকশা তৈরি করছিল। কেন ধীরে ধীরে একটি চক্কর দিল, একটি ডাম্প ট্রাকের হর্ন বাজল এবং তারপর শান্ত হয়ে গেল। গরম লোহার গন্ধ, মেশিনের তেলের গন্ধ, স্যাঁতস্যাঁতে সিমেন্টের গন্ধ এক ভারী বাতাসে মিশে গিয়েছিল, যা ফুসফুসের গভীরে বসে যাচ্ছিল, যার ফলে মানুষজন ক্লান্ত এবং সতর্ক উভয়ই অনুভব করছিল। শ্রী রাঠোর স্টিলের জালের অস্থায়ী বেড়ার কাছে দাঁড়িয়েছিলেন। জালের ছিদ্র দিয়ে শ্রমিকদের প্রতিটি ছোট ছোট নড়াচড়া দেখছিলেন। শ্রীমতী শান্তি হাতে একটি ফাইল নিয়ে অভ্যাসবশত তার জন্য রোদ আড়াল করতে কিছুটা ঝুঁকে দাঁড়িয়েছিলেন। ফোরম্যানের এক কর্কশ আওয়াজ এলো, আরে টিম নাম্বার 3, কলাম সিতে স্টিলগুলো ঠিকমতো বাঁধো, যদি এটা ঢিলে হয় তবে সব কিছু ভেঙে পড়বে। উত্তরটি মেশিনের কাটার আওয়াজে হারিয়ে গেল। শ্রী রাঠোর গতকাল তৈরি করা নতুন ফ্রেমওয়ার্ক এলাকার দিকে ফিরতে যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি হঠাৎ থেমে গেলেন। সিমেন্টের বস্তার স্তূপের পেছন থেকে একটি অল্পবয়সী মেয়ে বেরিয়ে এলো। তার সুরক্ষামূলক জ্যাকেটের কাঁধ রোদে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ঝুঁকে সিমেন্টের একটি বস্তা তুলল, তারপর কারো সাহায্যের অপেক্ষা না করেই দ্বিতীয় বস্তাটিও তুলে নিল এবং নুড়ি পাথরে ভরা মাটির ওপর দিয়ে মজবুত পায়ে হাঁটতে শুরু করল। একটি হলুদ হেলমেট তার কালো চুলগুলোকে শক্ত করে বেঁধে রেখেছিল। কিছু ঘামাচুর চুল তার কানের পাশে চিপকে ছিল। সে দুটো বস্তা মিক্সারের কাছে রেখে মাথা তুলল এবং চোখের কোণে জমা ঘাম মোছার জন্য নিজের হাতের উল্টো পিঠ ব্যবহার করল। তারপর সেই সহকারীকে দেখে হাসল, যে জলের পাইপ খুঁজতে আনাড়ি ভাব দেখাচ্ছিল। সেই হাসি, সেই মুহূর্তে শ্রী রাঠোরের মনে হল যেন তার বুকটা কেঁপে উঠল, যেন কেউ পুলের উপর দাঁড়িয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি আর মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছিলেন না, নাকি তার ঘাড়ে পড়া কড়া রোদ অনুভব করতে পারছিলেন।
এমনকি তার মনে ছিল না যে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। তিনি কেবল একটি হাসি দেখছিলেন, যা এতটাই পরিচিত ছিল যে বুক টনটন করে উঠল। এক অবোধ কিন্তু দৃঢ় দৃষ্টি এবং রোদের চকমকানিতে ভ্রুয়ের হালকা কুচকানো সব কিছু তার স্মৃতিতে একটি পুরনো পিনের মতো বিঁধে গেল, যা হঠাৎ আবার ঝলমল করে উঠল। পুরনো ফিল্মের রিলের মতো ছবির একটি ধারা তার মাথায় ঘুরতে থাকল। কাঁধ পর্যন্ত ছাঁটা চুলের একটি ছোট বাচ্চা মেয়ে উঠানে দৌড়াচ্ছে, হাঁটু ছড়ে যাওয়ার পরেও ঘুরে তাকিয়ে আশ্বস্ত করার জন্য হাসছে। এক বৃষ্টির সকালে বাচ্চা মেয়েটি জানালা দিয়ে হাত বাইরে বের করে বৃষ্টির ফোঁটা ধরছে। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, সে তার গলা জড়িয়ে ধরল। তার শ্বাস গরম দুধের মতো গন্ধ ছড়াচ্ছিল। ফিসফিস করে বলছিল, পাপা, এখন কাজে যেও না। তিনি এতটাই জোরে নিজের মুঠি পাকালেন যে তার গাঁটগুলো সাদা হয়ে গেল। এক দম বন্ধ করা অনুভূতি এবং স্বস্তির মিশ্রিত ভাব তার ওপর দিয়ে বয়ে গেল, যেন কেউ তার হৃদয়ের সামনের পর্দাটা সরিয়ে দিয়েছে। ওই ছবি, ওই মুখ, ওই হাসির ভঙ্গি, একে কিভাবে ভুল বোঝা যেতে পারে? 25 বছর সময়ের তলে চাপা পড়েছিল। ভেবেছিলেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবুও এখন এটি সেখানে দাঁড়িয়েছিল, এতটাই স্পষ্ট যে তাকে ছোঁয়া যেত। তিনি এগিয়ে যেতে চেয়েছিলেন, এমন এক নাম ধরে ডাকতে চেয়েছিলেন যা তিনি এতদিন মুখে আনার সাহস করেননি। কিন্তু তার গলা যেন কোনো অদৃশ্য হাত চেপে ধরেছে। শান্তিজি। তার কণ্ঠস্বর প্রায় এক নিঃশ্বাসের মতো কর্কশ ছিল। আমার জন্য খোঁজ নাও। ওই হলুদ হেলমেট পরা শ্রমিক, ওর নাম, বাড়ি, টিম, সব কিছু। শ্রীমতী শান্তি তার দিকে এক পলক তাকালেন, যা এটা বোঝার জন্য যথেষ্ট ছিল যে তিনি তার চোখে আগে যা কখনোই দেখেননি, আজ তা দেখতে পাচ্ছেন। সাধারণ স্টিলের মতো উজ্জ্বলতা আজ এক আতঙ্কিত নাজুক দৃষ্টির জন্য জায়গা করে দিয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন না কেন, নাকি কোনো অনুমান করলেন। তিনি মাথা নাড়লেন এবং সুপারভিশন স্টেশনের দিকে দ্রুত এগিয়ে গেলেন, যেখানে একজন তরুণ ইঞ্জিনিয়ার ব্লুপ্রিন্টের স্তূপে ডুবেছিলেন। শ্রী রাঠোর সেখানেই দাঁড়িয়ে থাকলেন। তার চোখ মেয়েটির উপর থেকে সরছিল না। সে জলের পাইপ পরীক্ষা করার জন্য ঝুঁকেছিল। তার সরু আঙুলগুলো মাটি থেকে একটি লোহার ক্ল্যাম্প তুলে নিল, ভালভের অবস্থানের ওপর এক দ্রুত নজর দিল এবং তারপর সহকারীকে ইশারা করল, বন্ধ করো। সে দৃঢ়ভাবে বলল। জলের পাইপ নড়া বন্ধ হয়ে গেল। সে লিক হতে থাকা জোরটি খুলল এবং সরিয়ে দিল। সেটিকে নিজের হাতের তালুতে রেখে প্যাচগুলো পরীক্ষা করল। প্যাচগুলো ক্ষয়ে গিয়েছে। অন্য একটা খুঁজে আনো, না হলে টেফলন টেপ অনেকবার পেঁচিয়ে দাও। এটি সাময়িকভাবে কাজ করবে। এই বলে সে সহকারীকে আশ্বস্ত করার জন্য হাসল এবং তারপর বেঁধে রাখা স্টিলের স্তূপের কাছে ফিরে গেল। কারো ফেলে দেওয়া লোহার এক টুকরোর তীব্র শব্দে তিনি চমকে উঠলেন, যেন কোনো স্বপ্ন থেকে জেগে উঠলেন। রোদ তখনও কড়া ছিল, তার পিঠ বেয়ে ঘাম ঝরছিল। তিনি নিজের জট পাকানো স্মৃতি থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করে এক গভীর শ্বাস নিলেন। তিনি শ্রীমতী শান্তির পায়ের আওয়াজ শুনতে পেলেন, যিনি দ্রুত অথচ স্থির পায়ে ফিরে আসছিলেন। চেয়ারম্যান সাহেব। তিনি একটি ছোট কাগজ দিলেন। পরিষ্কার হাতের লেখায় কিছু লাইন ছিল। নাম অঞ্জলি, বয়স 28, আদিবাড়ি অনুপপুর, মধ্যপ্রদেশ। টিমে 1 বছরের বেশি সময় ধরে আছে, পরিশ্রমী, কথা কম বলে। মায়ের 3 বছর আগে ক্যান্সারে মৃত্যু হয়েছে। বাবার কোনো উল্লেখ রেকর্ডে নেই। সে তার এক বন্ধুর সাথে পাশের এলাকায় ভাড়ায় থাকে। টিমের মূল্যায়ন ভালো, কৌশল বেশ ভালো, প্রযুক্তি বোঝে, প্রায় নিজে নিজে শেখে। প্রতিটি শব্দ তার কানে স্টিলের স্তূপের ওপর হাতুড়ির ঘায়ের মতো পড়ল। অঞ্জলি, 28, মায়ের মৃত্যু, বাবার কোনো উল্লেখ নেই। কোনো আবেগ ছাগাই ছোট বাক্যগুলো কাগজের এক টুকরোতে সাজানো ছিল, কিন্তু সেগুলো স্টিলের চেয়েও ভারী। তিনি নির্মাণস্থলে দেখলেন, যেখানে অঞ্জলি মাত্রই শ্রমিকদের একটি দলের সাথে কিছু মজা করল এবং তারপর ছন্দবদ্ধভাবে হাতুড়ি বাড়তে শুরু করল। প্রতিটি হাতুড়ির ঘা সরাসরি তার বুকে লাগছিল। তিনি কোথাও বসতে চেয়েছিলেন, কিন্তু তার ভয় হচ্ছিল যে যদি তিনি বসে পড়েন তবে হয়তো আর দাঁড়াতে পারবেন না। আর কিছু? তিনি অভ্যেস মতো শান্ত গলায় জিজ্ঞেস করলেন। সুপারভাইজার বললেন যে সে কাজের সময়ের পরে উন্নত পেশাগত সুরক্ষা ক্লাসের জন্য নাম নথিভুক্ত করেছে। মঙ্গলবার এবং শুক্রবার রাতে সে শহরের একটি কারিগরি স্কুলে ব্লুপ্রিন্ট পড়ার কোর্সও করেছে। তিনি এক মুহূর্তের জন্য থামলেন।
শ্রমিকদের দাবি সে প্রায়ই বড়দের গণনা করতে সাহায্য করে, তাদের সুরক্ষা হারনেস পরার কথা মনে করিয়ে দেয়। একবার সে একজন সাবকন্ট্রাক্টরের সাথে বিতর্ক করেছিল যখন তিনি কংক্রিট কিউরিংয়ের সময় কমাতে চেয়েছিলেন। কিছুক্ষণ তর্কের পর তার টিম প্রক্রিয়াটি অনুসরণ করেছিল। পরের দিন যখন সুপারভাইজার পরীক্ষা করেন তখন তিনি তার প্রশংসা করেছিলেন। শ্রী রাঠোর তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি অনুভব করলেন, গর্ব এবং যন্ত্রণার মিশ্রণ। একটি মেয়ে এমন এক পৃথিবীর মাঝে দাঁড়িয়ে থেকেও নিজের মাথা পরিষ্কার রাখতে সক্ষম, সেই আদর্শগুলো বজায় রাখতে সক্ষম যেগুলোকে অন্য লোকেরা সহজেই একগুয়েমি বলে উড়িয়ে দেয়, এবং নিজের কণ্ঠস্বর কাঁপতে না দিয়ে যখন সে কোনো শক্তিশালী ব্যক্তির সামনে না বলার সাহস দেখায়। এটি সেই চরিত্র যা তিনি অনেক বছর ধরে খুঁজছিলেন। এই চিন্তা কি তার বুকে ঠান্ডা জলের বালতির মতো লাগল। তিনি স্টিলের জালের বেড়াটি ধরার জন্য হাত বাড়ালেন, কিন্তু তারপর আবার সরিয়ে নিলেন, যেন তার ভয় হচ্ছে যে ধুলোবালি তার ভেতরে জেগে ওঠা বিশুদ্ধ এবং যন্ত্রণাদায়ক অনুভূতিকে কলঙ্কিত করে দেবে। একটি চিৎকার শোনা গেল, তারপরে ধাতুর সংঘর্ষের তীব্র শব্দ এলো। কলাম D4 ক্যানের দড়ি মাচায় আটকে যাওয়ার ফলে কিছু স্টিলের রড বিপজ্জনকভাবে ঝুঁকে গেল। শ্রমিকরা চারদিকে ছড়িয়ে পড়ল, কেউ চিৎকার করল, রাস্তা থেকে সরো। তারপর ক্যানের হর্ন বাজল। অঞ্জলি কাছেই ছিল। সে অন্যদের মতো ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল না। সে ঝুঁকে একটি ফাঁকা জায়গা দিয়ে গলে গিয়ে দড়ির বোল্টের দিকে দৌড়ল। সে কাছে ঝুলে থাকা একটি কাপড়ের দড়ি ধরল, সেটিকে একটি কংক্রিটের ধারের চারদিকে পেঁচিয়ে চিৎকার করে বলল, ধরো। সহকারী দড়ির শেষ মাথাটি ধরে ফেলল। দুজনেই কোষে টান দিল, স্টিলের গোছাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করল। ক্যান থেমে গেল, মাচা নড়া বন্ধ করে দিল এবং সবাই স্বস্তির শ্বাস ফেলল। শ্রী রাঠোর বুঝতে পারলেন যে তিনি নিজের শ্বাস বন্ধ করে রেখেছিলেন। ধুলো উড়ছিল এবং সূর্যের আলো ধূলিকণার উপর পড়ছিল, যার ফলে সেগুলো পোকার ঝাঁকের মতো ঝকঝক করছিল। সেই ধুলোর মাঝে হলুদ হেলমেট পরা মেয়েটি তার মুখ তুলল, হাসল এবং সহকারীকে খেপানোর জন্য নিজের বুড়ো আঙুল দেখালো। তারপর সে ফোরম্যানের দিকে ফিরল এবং সংক্ষেপে বলল, এই অংশটি সুরক্ষা দড়ি দিয়ে আবার বেঁধে দাও, আজ বাতাস একটু বেশি জোরে বইছে। তার কণ্ঠস্বর পরিষ্কার এবং নির্ভীক ছিল। ফোরম্যান মাথা নাড়ল, তার বিরক্তি মাটিতে পড়া ঘামের ফোঁটার মতো দ্রুত গায়েব হয়ে গেল। চেয়ারম্যান সাহেব, আপনি কি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য অস্থায়ী অফিসে যেতে চাইবেন? শ্রীমতী শান্তি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। তিনি ধীরে মাথা নাড়লেন। এখন না, দয়া করে টিম 3 লিডারকে আমার সাথে দেখা করার জন্য ডাকুন। তিনি তখনও অঞ্জলির পদক্ষেপগুলো লক্ষ্য করছিলেন, যেন তার ভয় হচ্ছে যে যদি তিনি 1 সেকেন্ডের জন্যেও নজর সরান তবে ওই ছবি মানুষের ভিড়ে হারিয়ে যাবে। টিম 3 লিডার প্রায় 40 বছর বয়সের একজন মানুষ ছিলেন, যার চামড়া রোদে পুড়ে তামাটে হয়ে গিয়েছিল এবং তার চোখগুলো দয়ালু ছিল। সে তার সামনে দাঁড়িয়েছিল, নিজের সুরক্ষা হেলমেট 2 হাতে ধরে। জি চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে ডেকেছেন? ওই হলুদ হেলমেট পরা শ্রমিক অঞ্জলি তোমার টিমে কাজ করে? জি হ্যাঁ, ও খুব পরিশ্রমী, ও নিজের কাজ খুব ভালোভাবে করে এবং আমরা ওকে সেই জায়গাগুলোতে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যেখানে খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দেওয়ার প্রয়োজন হয়। ও দ্রুত শেখে, বিনয়ী, কিন্তু মাঝে মাঝে ও একগুয়েও হতে পারে, বিশেষ করে যখন সুরক্ষা এবং প্রক্রিয়ার কথা আসে। যদি কেউ কিছু ভুল করে তবে ও সরাসরি বলে দেয়। সে নিজের মাথা চুলকালো, যেন সে অভিযোগ এবং গর্ব উভয়ই করছে। ওর পরিবার গরিব, মা অল্প বয়সেই মারা গিয়েছেন। আমি শুনেছি যে ওর পড়াশোনা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এখনও কাজ করে এবং রাতে নিজের পড়াশোনা শেষ করে। ও খুব ভালো মেয়ে। ওর কাছের কি কেউ আছে? তিনি জিজ্ঞেস করলেন। প্রশ্নটি মুখ দিয়ে বেরোনোর পরই তিনি বুঝতে পারলেন যে এটি খুব ব্যক্তিগত হয়ে গিয়েছে, কিন্তু টিম লিডার কিছু মনে করলেন না। ও টিম 2 এর একজন সহকারী শ্রমিক রাধার সাথে বন্ধু এবং ও নির্মাণস্থলের সবচেয়ে পুরনো ওয়েল্ডার রামু কাকার সাথেও কথা বলে, সম্ভবত কারণ উনি একজন দয়ালু ব্যক্তি। ও আর ওই তরুণ ইঞ্জিনিয়ার অশোক প্রায়ই ওকে মাপজোক নিতে সাহায্য করতে বলে। আমার মনে হয় সে ওর দক্ষতার সম্মান করে। তিনি টিম লিডারকে যাওয়ার জন্যে মাথা নাড়লেন। শ্রীমতী শান্তি দ্রুত নিজের ছোট নোটবুকে কিছু নাম লিখে নিলেন। আমি আরও জানতে চাই, তিনি বললেন। তার চোখ তখনও স্টিল এবং কংক্রিটের ধূসর হাঙের মাঝে ঘুরে বেড়ানো একটি হলুদ বিন্দুর অনুসরণ করছিল। ওর রুটিন, রাতের ক্লাসের সময়, ওর ভাড়ার বাড়ির ঠিকানা। কিন্তু ধীরে সুস্থে, কোনো হইচই করো না। জি, শ্রীমতী শান্তি উত্তর দিলেন। তিনি তার দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করতেই যাচ্ছিলেন কেন, কিন্তু তারপর থেমে গেলেন।
তিনি বুঝে গিয়েছেন কিছু প্রশ্ন করার প্রয়োজন হয় না এবং করার উচিত নয়। সেই সময় সাপ্লাই গোডাউনের কাছে এক কোণায় সাদা শার্ট পরা ভুঁড়িওয়ালা এক ব্যক্তি, যার কবজিতে একটি চকচকে ঘড়ি ছিল, রাগে ইশারা করছিল। সে ফর্ম ওয়ার্ক সরবরাহকারী একজন সাব কন্ট্রাক্টর ছিল, যে প্রায়ই পরিমাণের পরীক্ষা করতে, কাজ দ্রুত করতে এবং শ্রমিকদের সাথে বিতর্ক করতে আসত। এটা কি ধরনের কাজ? আমি তোমাকে বলেছিলাম পুরো সময় অপেক্ষা করার কোনো দরকার নেই। যদি আমরা এটাকে দ্রুত সরিয়ে ফেলি তবে আমরা আমাদের অংশ সময় মতো হস্তান্তর করতে পারব। যখন কংক্রিট শুকিয়ে যায় তখনই যথেষ্ট। কিউরিং চালিয়ে যাওয়ার কি দরকার? তার কণ্ঠস্বর অহংকার এবং অবজ্ঞায় পূর্ণ ছিল। অঞ্জলি প্রায় ৩ মিটার দূরে দাঁড়িয়েছিল এবং সবকিছু পরিষ্কার শুনতে পাচ্ছিল। সে নিজের কাজ মাঝপথে ছেড়ে দিয়ে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু পরিষ্কার ছিল। স্যার, এই অংশটি পরশুই ঢালাই করা হয়েছিল। ডিজাইন অনুসারে এই গ্রেডের সাথে অন্তত ৭ দিন রাখা আবশ্যক। যদি আমরা এটাকে দ্রুত সরিয়ে ফেলি এবং এটি ধসে পড়ে বা ভেঙে যায়, তবে তার জন্য কে দায়ী হবে? ওই লোকটি তার দিকে তাকালো। তার মুখ কালো হয়ে গেল। একটা সামান্য শ্রমিক আমাকে শেখাবে? আমি 10টা নির্মাণস্থল তৈরি করেছি। অঞ্জলি শান্ত রইল। 10টা তৈরি করার মানে এই নয় যে আপনি সঠিক। যদি আপনি ভুল হন তবে আপনি 10 বারই ব্যর্থ হতে পারেন। আমি কেবল প্রক্রিয়ার কথা মনে করিয়ে দিচ্ছি। যদি আপনার কোনো সমস্যা থাকে তবে আপনি সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন। শেষ বাক্যটি এতটাই বিনয়ের সাথে বলা হয়েছিল যে আশেপাশের কিছু লোক আর চোখে হাসল, কিন্তু তারা সেটা প্রকাশ করল না। ওই লোকটি লাল হয়ে গেল, হাত নাড়ালো এবং গালিগালাজ করতে করতে চলে গেল। অঞ্জলি আবেগদাড়িত হল না। সে নিজের কাজে ফিরে গেল। নিজের পায়ের নিচে পড়ে থাকা স্টিলের টেপটি তুলে নিল, ধুলো ঝেড়ে সেটাকে নিজের পকেটে রাখল। একটি ছোট্ট অঙ্গভঙ্গি, কিন্তু পরিষ্কার এবং পরিপাটি, যেন একটি বাক্যের শেষে একটি হালকা পরিষ্কার বিন্দু। শ্রী রাঠোর এইসব কিছু দেখলেন। তার মনে এক ছোট খুশির অনুভূতি জেগে উঠল, যা এক নামহীন যন্ত্রণার সাথে মিশেছিল। খুশি একটি মেয়েকে দায়িত্বজ্ঞানহীন জিনিসের সামনে মাথা নত করতে অস্বীকার করতে দেখে। যন্ত্রণা কারণ তাকে ঝড়ের মাঝে সোজা হয়ে দাঁড়াতে শিখতে হয়েছে, যখন অনেক আগে কারো উচিত ছিল তার জন্য রোদ বৃষ্টি আড়াল করা। চেয়ারম্যান সাহেব, দুপুর হয়ে গেছে, আপনি কি? তিনি পরামর্শ দিলেন। তিনি মাথা নাড়লেন। তুমি আগে খেয়ে নাও, আমি এখানে আরও কিছুক্ষণ থাকতে চাই। তিনি অঞ্জলির ওপর থেকে চোখ না সরিয়েই বললেন। তিনি কয়েক সেকেন্ডের জন্য ইতস্তত করলেন, তারপর মাথা নাড়লেন এবং পিছিয়ে গেলেন। লজিস্টিক বিভাগকে সেই এলাকায় ঠান্ডা পানীয় আনার জন্য একটি বার্তা পাঠালেন, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন। অঞ্জলি এবং তার টিম একটি বিরতি নিল। তারা একটি তেরপলের ছায়ায় জলের একটি বরফ বাক্সের চারদিকে আধা বৃত্তাকারে বসেছিল। প্রত্যেকেই ক্লান্ত ছিল, কিন্তু তাদের মুখে স্বস্তি ছিল। ঠাট্টা তামাশা এবং বোতলের ছিপি খোলার শব্দগুলো মনোরম লাগছিল। অঞ্জলি রামু কাকাকে একটি জলের বোতল দিল। কাকা, আপনি আগে পান করুন। রামু কাকা সেটি নিলেন এবং হাসলেন। একটি মেয়ে হয়ে এত শক্তপোক্ত, তোমার পরে স্বামী খুঁজে পেতে মুশকিল হবে। সবাই হাসল। অঞ্জলিও হাসল, কিন্তু তার চোখ দূরে ছিল, যেখানে ক্যানিল দড়ি আকাশে এক নরম বক্ররেখা তৈরি করছিল। মুশকিল বা সহজ, এটা নির্ভর করে যে কেউ আমাকে বুঝতে রাজি কিনা তার ওপর, কাকা। এটি একটি হালকা বাক্য ছিল, কিন্তু এতে এক পাতলা বিষণ্ণতার সুর ছিল। তরুণ ইঞ্জিনিয়ার অশোক নিজের লাঞ্চ বক্স নিয়ে এলো এবং তার পাশে বসল। অঞ্জলি দিদি, কাল রাতে কারিগরি স্কুলে ব্লুপ্রিন্ট পড়ার ক্লাস আছে, আপনি কি যাচ্ছেন? আমি শিক্ষকের স্লাইডগুলো পেয়ে গিয়েছি, এতে সফটওয়্যারের ওপর অনুশীলনও আছে। অঞ্জলি মাথা নাড়ল। হ্যাঁ, তুমি কি আমাকে আগে দেখার জন্য স্লাইডগুলো পাঠাতে পারো? কিছুদিনের মধ্যে বিমের স্টিল ডিটেলসের ওপর একটি বিভাগ আছে, আমি এটি মন দিয়ে শিখতে চাই। অশোকের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপনি খুব দ্রুত শেখেন। সেদিন নিমের ওপর আপনি যা আমাকে বলেছিলেন তাতে আমার মাথা পরিষ্কার হয়ে গিয়েছে। অঞ্জলি হাত নাড়ল। কোনো বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিকে সঠিক উপায়ে করা। যদি আপনি ভুল করার অভ্যেস করে ফেলেন তবে পরে সংশোধন করা কঠিন হয়। শ্রী রাঠোর বাতাসের মাধ্যমে ওই কথোপকথনের টুকরোগুলো শুনলেন। প্রতিটি শব্দ তার কানে ছোট নুড়ি পাথরের মতো পড়ল, যা জলের তলে আছড়ে পড়ে বৃত্ত তৈরি করছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল এটিকে সঠিক উপায় করা। তিনি সেই বাক্যটি নিজের মনে আওড়াতে থাকলেন। এটি ভাবছিলেন যে এত সাধারণ একটি বাক্য তার বুকটা কেন চেপে ধরছিল।
হয়তো এই কারণে যে এতগুলো বছর ধরে তিনি নিজের সবচেয়ে কাছের মানুষদের সাথে সঠিক কাজ করেননি। তার ফোনটি ধীরে বেজে উঠল। এটি নির্মাণ ম্যানেজারের একটি বার্তা ছিল, যাতে প্রধান কাঠামোর অগ্রগতির রিপোর্ট ছিল। তিনি সেটি খুললেন, তার চোখ চার্টের ওপর বুলিয়ে নিলেন। যে সংখ্যাগুলো সাধারণত তাকে আশ্বস্ত করত, আজ সেগুলো হৃৎস্পন্দনের মতো ওপর নিচে হতে থাকার রেখার মতো মনে হচ্ছিল। প্রতিটি বৃদ্ধি এবং হ্রাস তাকে জীবনের এক হারিয়ে যাওয়া অংশের কথা মনে করিয়ে দিচ্ছিল। তিনি নিজের ফোন পকেটে রাখলেন এবং ওপরের দিকে তাকালেন। অঞ্জলি রাধার সাথে হাসছিল। দুজনে নিজেদের চপস্টিকের তুলনা করছিল, এটা দেখার জন্য যে কোনটি বাঁকা। তারপর দুজনেই মাথা নাড়ল যখন তারা দেখল যে তাদের লাঞ্চ বক্সের মাংসের একটি টুকরোতে খুব বেশি চর্বি আছে। একটি সাধারণ দৃশ্য, যা মনে রাখার মতো কিছু নয়। তবুও তিনি নিজের গলায় এক দলা অনুভব করলেন। শ্রীমতী শান্তি দুটো ঠান্ডা পানীয়ের বোতল নিয়ে ফিরলেন। চেয়ারম্যান সাহেব, আমি কারিগরি স্কুলের সাথে যোগাযোগ করতে এবং ক্লাসের কর্মসূচি নিশ্চিত করতে বলেছি। কাল রাত 8টায় আমি পাশের এলাকায় ভাড়ার বাড়ির ঠিকানাও পেয়ে গিয়েছি। ওর আত্মীয়দের সম্পর্কে কেবল ওর দিদিমার নাম লক্ষ্মী, অনুপপুরের একটি অন্ধকার গলিতে। আমি কাউকে সম্মানপূর্বক খোঁজখবর নেওয়ার জন্য পাঠাবো, কোনো ঝামেলা ছাড়াই। ধন্যবাদ, তিনি সংক্ষেপে উত্তর দিলেন। তার চোখ এখনও সেই ধুলোমাখা সুরক্ষামূলক জ্যাকেটের ছায়ার দিকে আটকে ছিল। তোমার কি মনে আছে? তিনি হঠাৎ থেমে গেলেন, যেন তিনি কোনো নিষিদ্ধ শব্দ বলতে যাচ্ছিলেন। তিনি সেটি গিলে ফেললেন। কিছু না। অঞ্জলি আগে উঠল, নিজের খালি লাঞ্চ বক্স একটি আবর্জনার ব্যাগে ফেলল, একটি ছোট বোতল দিয়ে হাত ধুয়ে নিল এবং তারপর নিজের কাজে ফিরে গেল। সে আগে থেকেই দস্তানা পড়ে নিয়েছিল। সে একটি ভাঁজ গড়া HR কাগজে কাজের তালিকার পরীক্ষা করল, একটি বল পয়েন্ট পেন তুলল এবং অসম্পূর্ণ ঘরগুলোতে দাগ দিল। তার কাজগুলো ছিল দ্রুত এবং কেন্দ্রিত। শ্রী রাঠোর তার ঠোঁট কামড়ানোর ভঙ্গি দেখলেন। অনেক আগে একটি বাচ্চা মেয়েও এভাবেই নিজের ঠোঁট কামড়াত, যখন সে ক্রেয়ন দিয়ে রং ভরাট করত যাতে দাগের বাইরে না চলে যায়। একজোড়া পদক্ষেপের শব্দ তার পাশে এসে থামল। টিম 3-র লিডার কিছুটা ঝুঁকে দাঁড়িয়েছিল। জি চেয়ারম্যান সাহেব, যদি আর কোনো নির্দেশ না থাকে তবে কি আমি আমার দলকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি? করো, তিনি বললেন। তারপর তাকে আবার ডাকলেন। হ্যাঁ, সুরক্ষার দিকে খেয়াল রেখো, আজ বাতাস একটু অস্বাভাবিক। জি, আমি ওদের বলে দেব। টিম লিডার মাথা নিচু করে চলে গেল। শ্রী রাঠোর হঠাৎ ক্লান্তি অনুভব করলেন। শারীরিক ক্লান্তি নয়, বরং এক পুরনো পুল পার হওয়ার মতো ক্লান্তি, যেখানে প্রতিটি পদক্ষেপে মর্মর শব্দ হয় এবং পুলটি ভেঙে পড়ার ভয় থাকে। কিন্তু আপনাকে চলতেই হয়। তিনি কোথাও বসতে চেয়েছিলেন, একটি পুরনো লোহার চেয়ার, একটি মই বা একটি কংক্রিটের ব্লক, কিন্তু তিনি তখনও রাস্তার মাঝে একটি খুঁটির মতো দাঁড়িয়েছিলেন। এটি অনুভব করার জন্য যে তার পা মাটি স্পর্শ করে আছে। না তো তিনি উড়ছেন, না কি পড়ে যাচ্ছেন। শ্রীমতী শান্তি ধীরে ধীরে বললেন, আপনি কি চান যে আমি ওকে কাজের পরে অফিসে ডাকার চেষ্টা করি, সুরক্ষা পরীক্ষা বা টিমকে পুরস্কৃত করার উছিলায়? তিনি ইতস্তত করলেন, এখন না, ওকে ভয় পাইও না, শুধু আরও খবর নাও। যদি তুমি ওর ফোন নম্বর পাও তবে সেটা লিখে রেখো, রাতের ক্লাসের ঠিকানা, শিক্ষকের সঠিক নাম, সঠিক সময়। তারপর যেন তার ভয় হচ্ছিল যে তাকে খুব ঠান্ডা মনে হচ্ছে। তিনি নরম গলায় বললেন, আর গিয়ে টিম 3-র জন্য কিছু খাবার কিনে আনো। বলো যে এটি প্রক্রিয়াটি সঠিকভাবে পালন করার জন্য একটি পুরস্কার। জি, তিনি উত্তর দিলেন, নিজের নোটবুকে লিখতে লিখতে। তিনি এক মুহূর্তের জন্য তাকে দেখলেন। তিনি শ্রী রাঠোরকে কোটি কোটি টাকার চুক্তির উপর সিদ্ধান্ত নিতে দেখেছেন। তার হাত স্থির থাকত। তিনি তাকে একটি ছোট কারিগরি ভুলের জন্য সারা রাত ছটফট করতে দেখেছেন। তিনি তাকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে এবং তারপর সেটি প্রত্যাহার করতে দেখেছেন, শুধুমাত্র এই কারণে যে একটি শব্দ তাকে অস্বস্তিতে ফেলেছিল। কিন্তু তিনি তাকে কখনোই একজন শ্রমিকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেননি, একজন বাবার বিভ্রান্ত মুখ নিয়ে। তার হঠাৎ মনে হল যে হয়তো অন্য একটি গল্পই নির্মাণ স্থলগুলোর চেয়েও পুরনো, যা আবার নতুন করে খুলছে। সন্ধ্যা নেমে আসছিল। মানুষের ছায়াগুলো ধূসর জমিতে লম্বা হচ্ছিল। একে অপরকে ডাকার আওয়াজ আরও জোরালো হল, যেন প্রত্যেকেই সূর্যাস্তের আগে নিজের কাজ শেষ করতে চায়। কোলামের বোল্টগুলো পরীক্ষা করার পর অঞ্জলি উঠল। রাধাকে অন্য দস্তানা পরার কথা মনে করিয়ে দিল, কারণ রাবার ছিঁড়ে গিয়েছিল। সে ওপরের দিকে তাকালো এবং শ্রী রাঠোরের চোখের সাথে চোখ মিলল।
এক মুহূর্তের জন্য কিছু একটা অদ্ভুত মনে হলো, কিন্তু সে সেদিকে গুরুত্ব দিল না এবং নিজের জুতোর ফিতে বাঁধার জন্য ঝুঁকে গেল। শ্রী রাঠোর ঘুরলেন। হঠাৎ তার নাকে এক জ্বালা অনুভব করলেন। স্টিল বোঝাই একটি নতুন ট্রাক এলো। তার চাকাগুলো নুড়ির ওপর গড়গড় শব্দ করছিল। একজন ড্রাইভার মাথা বের করে শ্রমিকদের দেখে হাসল। সবকিছু আবার নিয়মানুযায়ী চলতে লাগল। কেউ কারো জন্য অপেক্ষা করছিল না। নির্মাণস্থলের জীবন এমনই ছিল। শান্ত ঝড়ের জন্য সেখানে কোনো জায়গা ছিল না, কিন্তু দুটো হর্নের মধ্যবর্তী সংক্ষিপ্ত নিস্তব্ধতায় খুব মৃদু কিছু শব্দ শোনা যাচ্ছিল। একটি ক্লিপবোর্ডের ওপর কলমের ঠুকঠাক শব্দ, পাথরের ওপর জুতোর ঠোক্কর, কোনো এক হারিয়ে যাওয়া মানুষকে মনে করে কারোর দীর্ঘশ্বাস। যখন শ্রী রাঠোর নির্মাণস্থল ছাড়লেন, তখন সূর্য নিচে নেমে গিয়েছিল। শেষ রশ্মিগুলো অস্থায়ী বাড়িগুলোর ওপর সোনার পাতলা চাদরের মতো পড়ছিল। তিনি গাড়িতে বসে দরজা বন্ধ করতে তাড়াহুড়ো করলেন না। তিনি পিছন ফিরে তাকালেন। দূরে একটি ছোট অবয়ব প্রথম তলায় দাঁড়িয়েছিল। বোল্ট পরীক্ষা করার জন্য নিচু হয়েছিল সে। তার উঁচুতে বাঁধা চুলগুলো চকচক করছিল। তিনি 1 সেকেন্ডের জন্য নিজের চোখ বন্ধ করলেন, তারপর চোখ খুললেন, যেন সেই ছবিটাকে নিজের রেটিনায় গভীরভাবে খোদাই করে নিতে চাইছেন। কাল ফিরে এসো, তিনি বললেন। এটা পরিষ্কার ছিল না যে তিনি কার সাথে কথা বলছেন। গাড়ি চলল, তার পিছনে ধুলো উড়ল এবং সন্ধ্যার আলোয় বিলীন হয়ে গেল। সামনের সিটে বসে শ্রীমতী শান্তি নিজের নোটবুক খুললেন এবং এইমাত্র লেখা শব্দগুলো আবার পড়লেন। অঞ্জলি 28, অনুপপুর, ব্লুপ্রিন্ট পড়ার ক্লাস। মঙ্গলবার এবং শুক্রবার রাত, নানী লক্ষ্মী। তিনি নোটবুক বন্ধ করলেন এবং নিজের চেয়ারম্যানের দিকে এক পলক তাকালেন। তিনি দেখলেন যে তার শক্ত মুখের কোণটা নরম হয়ে গিয়েছিল, যেমন অনেকবার ধোয়ার পর কাপড়ের ভাঁজ নরম হয়ে যায়। তিনি জানতেন যে কাল থেকে এই নির্মাণস্থল কেবল একটি নির্মাণস্থল হয়ে থাকবে না। রাজপথে রাত দ্রুত নেমে এলো। গাড়ির হেডলাইটগুলো এক না ঘুমানো নদীর মতো একে অপরের সঙ্গে যুক্ত ছিল। শ্রী রাঠোর নিজের মাথা সিটের পিছনে এলিয়ে দিলেন। বহু বছরের মধ্যে এই প্রথমবার তিনি অনুভব করলেন যে তার হৃদয়ে কাজের ছন্দে, অর্থের ছন্দে বা দক্ষতার ছন্দে নয়, বরং খুব পুরনো, খুব মানবিক এবং খুব কোমল কোনো ছন্দে স্পন্দিত হচ্ছিল। আশার ছন্দ। গুড়গামের ধুলোর মাঝে কংক্রিট আর স্টিলের ভিড়ে তিনি একটি হাসি দেখেছিলেন, আর সেই হাসিটি ক্ষণস্থায়ী হলেও একটি সরু সুতো টেনে দিয়েছিল, যা তাকে জীবনের এমন এক অংশের সঙ্গে যুক্ত করছিল যাকে তিনি ভেবেছিলেন ভেঙে গিয়েছে। তিনি নিজের চোখ বন্ধ করলেন, ভুলে যাবার জন্যে নয়, বরং স্পষ্টভাবে মনে রাখার জন্যে। প্রথম তলায় অঞ্জলি নিজের সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছিল। একটা পুরনো কাপড় দিয়ে সে তার হাতুড়ির মাথা পরিষ্কার করছিল, ঝাড়ুর আঁশগুলো সোজা করছিল। সে নিজের হাতের দিকে তাকালো, তাতে পড়া কড়াগুলোর দিকে, আর তারপর গতরাতের ক্লাসের কথা মনে করল। সে মনে মনে হাসল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সঠিকভাবে করা। সে নিঃশব্দে সেই বাক্যটি আওড়াল, যা তার পথ প্রদর্শক নীতি হয়ে গিয়েছিল। তারপর সে উঠে দাঁড়াল, নিজের টুলবক্স তুলল এবং অস্থায়ী সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আরও একটি কর্মদিবস শেষ হল। কাল আবার শুরু হবে। আর সে জানত না যে কোথাও কেউ 25 বছর ধরে বন্ধ থাকা একটি পর্দা আবার সরিয়ে দিয়েছে এবং কম্পিত ও উজ্জ্বল চোখে ভিতরে তাকাচ্ছে। দুপুরে শহরের ওপর মেঘ ঘন হয়ে এলো। উঁচু দালানের কাঁচের মধ্য দিয়ে সূর্যের আলো শ্রী রাঠোরের অফিসে লম্বা রেখার মতো পড়ছিল, যেন স্মৃতির আঁচড় কাঠের মেঝের ওপর টেনে দেওয়া হয়েছে। চওড়া কাঁচের জানলাটি জ্যামে ঠাসা রাস্তার দিকে খোলা ছিল। হর্নের শব্দগুলো একটি একটানা পুরনো পাখার মতো একঘেয়ে আওয়াজে চাপা পড়ে গিয়েছিল। ঘরটি অস্বাভাবিকভাবে শান্ত ছিল। দেওয়ালে থাকা একটি ঘড়ি ধীরে ধীরে টিকটিক করছিল। প্রতিটি টিক শব্দ যেন টান টান হয়ে থাকা মস্তিষ্কে হাতুড়ির আঘাতের মতো লাগছিল। শ্রী রাঠোর দরজার দিকে পিঠ করে দাঁড়িয়েছিলেন, হাত পিছনে বেঁধে শহর দেখছিলেন। তার চোখ আসলে কিছুই দেখছিল না, কেবল ধীরে ধীরে ভাসতে থাকা রঙের ছোপগুলো ছাড়া। নিচে নীল টিলের ছাদ, ধূসর কংক্রিটের প্যাচ, গাড়ির লাল টেল লাইট। নিচে জীবন বরাবরের মতোই ব্যস্ত ছিল, ওপরে সময় যেন থমকে গিয়েছিল। দরজায় 3 বার টোকা পড়ল, বিনীত এবং বিবেচনাপূর্ণ। তিনি না ঘুরেই বললেন, ভেতরে এসো। তালাটা আলতো করে ক্লিক করল। দরজা খুলল এবং তারপর বন্ধ হয়ে গেল। শ্রীমতী শান্তি ভেতরে এলেন।
দুই হাতে একটি বাদামি রঙের ফাইল ধরেছিলেন, যা ধারের দিকে কিছুটা ক্ষয়ে গিয়েছিল। তিনি ডেস্ক থেকে কিছুটা দূরে থামলেন, একটি দীর্ঘশ্বাস নেওয়ার মতো ছোট মুহূর্তের জন্য ইতস্তত করলেন এবং তারপর বললেন, চেয়ারম্যান সাহেব, আমি সেই হলুদ হেলমেট পরা শ্রমিক মেয়েটির ব্যাপারে ফাইল তৈরি করেছি। শ্রী রথোর আরও 1 সেকেন্ডের জন্য কাচের জানলার দিকে তাকিয়ে থাকলেন, যেন ঘোরার আগে নিজের অবশিষ্ট শান্তির সমস্ত টুকরোগুলোকে গুছিয়ে নেওয়া প্রয়োজন। পিছনের আলো তার চুলের ধারগুলোকে উজ্জ্বল করে দিয়েছিল। তিনি ডেস্কের কাছে গেলেন এবং ফাইলটি নিচে রাখার ইশারা করলেন। শ্রীমতী শান্তি ধীরে ধীরে কাঠের ওপর ফাইলটি রাখলেন, ফিতে খুললেন এবং স্ট্যাপল করা কাগজের স্তূপ বের করলেন। সবার ওপরে একটি পরিচয়পত্রের ফটোকপি ছিল। টাটকা ছাপা কাগজ, আঠা এবং কালির গন্ধ স্পষ্টভাবে বাতাসে ভাসছিল, এমন এক গন্ধ যা তাকে অনুভব করালো যেন তিনি এক সীমান্ত অঞ্চলে প্রবেশ করছেন, যেখানে প্রতিটি শব্দ একটি পুরো জীবনকে বদলে দিতে পারে। অঞ্জলি, তিনি ধীরে ধীরে পড়লেন, যেন তিনি কোনো অক্ষর বাদ দিতে চাইছেন না। জন্ম তারিখ, বয়স 28, আদিনিবাস অনুপপুর, মধ্যপ্রদেশ। বর্তমানে পাশের এলাকায় অস্থায়ীভাবে নথিভুক্ত। 14 মাস আগে নির্মাণস্থল সংখ্যা 7-এর শ্রমিক দলে যোগ দিয়েছে। তার আগে একজন স্বাধীন সহকারী শ্রমিক হিসেবে কাজ করেছে। তিনি আরেকটি পাতা উল্টালেন। জন্মনাম ছিল প্রিয়া। এই দুটি শব্দের মাঝে তিনি কিছুটা ইতস্তত করলেন, তারপর নিস্পৃহ স্বরে পড়া চালিয়ে গেলেন। মন্তব্য: মা কর্তৃক নাম পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছিল, কারণ সাধারণভাবে ব্যবহৃত নাম ব্যবহারের সুবিধা। বাবার কলাম খালি। মায়ের নাম সুনিতা, 3 বছর আগে ফুসফুসের ক্যান্সারে মৃত্যু হয়েছে। শেষ স্থায়ী ঠিকানা অঞ্জলির ঠিকানার সঙ্গে মিলে যায়। আত্মীয়ের যোগাযোগের তথ্য: নানি, নাম লক্ষ্মী। অনুপপুর শব্দটি তার চোখের সামনে নাচছিল, কিন্তু কেবল একটি বাক্যাংশ স্থির ছিল। তার দৃষ্টিতে তীরের মতো বিঁধে গিয়েছিল। জন্মনাম প্রিয়া। তার মুখের চামড়া হঠাৎ টানটান হয়ে গেল, তার রগ কিছুটা কাঁপতে লাগল। একটি শীতল ও ক্লান্তিকর অনুভূতি তার কাঁধ থেকে মেরুদণ্ড পর্যন্ত বয়ে গেল। তিনি নিজের হাত বাড়ালেন এবং কাগজের ধারটা খুব আলতো করে ছুলেন, যদিও তার এক অংশ সেটাকে পর্দা সরানোর মতো ছিঁড়ে ফেলতে চাইছিল। আবার পড়ো, তিনি বললেন। তার কণ্ঠস্বর ধীর এবং সরু ছিল, যেন একটি টানটান দড়ি যা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। শ্রীমতী শান্তি প্রতিটি শব্দ আবার পড়লেন, কোনো কিছু যোগ বা বিয়োগ না করে। ঘরটি পুরোপুরি শান্ত ছিল। এয়ার কন্ডিশনারের আওয়াজ দেওয়ালের ওপাশে বৃষ্টির ফোঁটার মতো মনে হচ্ছিল। শ্রী রথোর নিজের মাথা তুললেন এবং জানলার ওপারে তাকালেন। তিনি কাঁচের উপর নিজের ঝাপসা প্রতিবিম্ব দেখলেন। দূরের দালানের ছায়ার চেয়ে ছোট, ধোঁয়ার এক ছোপের মতো ঝিলমিল করছে। জন্মনাম, তিনি নিজের মনে আওড়ালেন। তারপর যেন কেউ তাকে ধাক্কা দিল। তিনি ডেস্কের ওপাশে গেলেন এবং সবচেয়ে নিচের ড্রয়ারটা খুললেন। সেখান থেকে একটি পুরনো অ্যালবাম বের করলেন, যার কভার ফিকে নীল মখমলে ঢাকা ছিল। কোণটা এতটাই ঘষা ছিল যে ভেতরের পিচবোর্ড দেখা যাচ্ছিল। রিবানের ফিতে টানার সময় তার আঙুলগুলো কিছুটা কাঁপছিল। ভেতরে 4-5টি ছবি ছিল, যা সময়ের সাথে সাথে হলুদ হয়ে গিয়েছিল। ধারগুলো সময় আর আর্দ্রতায় মুড়ে গিয়েছিল। পুরনো কাগজের গন্ধ, এমন কিছুর যা খুব সাবধানে রাখা হয়েছে, সরাসরি তার নাকে এলো। প্রথম 2টি পাতায় তার বিয়ের ছবি ছিল। তিনি একটি কালো স্যুটে, কোণে সুনিতা একটি সাদা পোশাকে, তার চুল উঁচুতে বাঁধা ছিল। তার চোখগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কোমল ছিল। দুজনেই একটি তরুণ হাসির সাথে হাসছিল, সেই সমস্ত ক্ষত সম্পর্কে অজানা যা তাদের জীবনকে তছনছ করে দেবে। তিনি নিজের আঙুল সেই মুখের ওপর রাখলেন, খসখসে হয়ে যাওয়া চকচকে তলটি ছুলেন। সুনিতা, তিনি ধীরে ডাকলেন, যেন পাশের ঘরে কাউকে ডাকছেন। তিনি পাতা উল্টালেন। আরেকটি ছবি, একটি ছোট হলুদ ঘর, একটি কাঠের দোলনা, কাপড়ে জড়ানো একটি শিশু। তার মুখটি একটি পাকা ফলের মতো কুঁচকানো, তার ছোট হাতগুলো খোলা, যেন আলো ধরার চেষ্টা করছে। ছবির কোণে পরিষ্কার হাতের লেখায় লেখা ছিল, প্রিয়া 7 মাস। এটি তার নিজের হাতের লেখা ছিল, কিছুটা বাঁকানো এবং দৃঢ়। তিনি আবার পাতা উল্টালেন। ছোট চুলওয়ালা একটি মেয়ের ছবি, তার মাথায় একটি ছোট রূপলি প্রজাপতি আকৃতির ক্লিপ লাগানো ছিল।
সে জন্মদিনের কেকের পাশে হাসছিল, যেটিতে 5 নম্বর মোমবাতি ছিল। কোণে লেখা, প্রিয়া, 5 বছর। সেই নামটা তার মাথায় ড্রামের তালের মতো বাজছিল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। তিনি এত বছর ধরে এটা জোরে বলার সাহস করেননি। তিনি ওপরে তাকালেন, তার চোখ জ্বলছিল। তিনি অজান্তেই অ্যালবামটি এত জোরে চেপে ধরলেন যে একটি ছবির কোণ মড়মড় শব্দ করে ছিঁড়ে গেল। তিনি নিজের মুঠি আলগা করলেন, 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলেন এবং তারপর খুললেন। এটি সেই, তার কণ্ঠস্বর চড়া ছিল না, কিন্তু এটি সেই দরজাগুলোকে খুলে দিল যা তিনি দীর্ঘকাল ধরে কাজ এবং শৃঙ্খলা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। আমার মেয়ে, শব্দগুলো তার গলা থেকে চুইয়ে বের হলো, একটি পুরনো ক্ষতের ওপর দিয়ে যাওয়ার মতো, যা থেকে আবার রক্ত ঝরতে শুরু করেছে। শ্রীমতী শান্তি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কোনো বাধা না দিয়েই তিনি নিজের সামনের সেই মানুষটির মধ্যে, যিনি কোটি কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং তবুও যার হাত স্থির থাকত, এমন এক কম্পন দেখলেন যা লুকানো সম্ভব ছিল না। তিনি সবকিছু বুঝতেন না, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন যখন সুনিতা শ্রীরাথোড়ের জীবন থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, কেবল কিছু ছোট চিরকুট রেখে। তিনি সেই নির্ঘুম রাতগুলোতে তার সাথে ছিলেন, গোয়েন্দাদের পাঠানো রিপোর্ট পড়ছিলেন। তারা নিঃশব্দে আশার ছোট ছোট টুকরো সংগ্রহ করেছিলেন এবং তারপর সেগুলোকে ভেঙে যেতে দেখেছিলেন। তিনি জানতেন এই নীরবতা কতটা ভারী ছিল। ফাইলে নাম পরিবর্তনের সময় সম্পর্কে কিছু আছে কি? তিনি ছবির দিকে তাকিয়েই জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, রেকর্ডে বলা হয়েছে যে নাম তখন পরিবর্তন করা হয়েছিল যখন তার বয়স প্রায় 6 বছর ছিল। কারণ হিসেবে বলা হয়েছে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক ছিল, বাড়িতে ব্যবহৃত সাধারণ নাম। এর আগে আবেদনে স্পষ্টভাবে প্রিয়া লেখা হয়েছিল। কাগজে বাবার পদবি ছিল না, কেবল মায়ের পদবি সুনিতা। জন্মস্থান দেওয়ানহাল্লির জেলা হাসপাতাল, সেই একই জায়গার সাথে মিলে যায় যেখানে... তিনি থামলেন, যেন কোনো ব্যথার জায়গা ছুঁতে ভয় পাচ্ছেন, যেখানে শ্রীমতী সুনিতা জন্মের সময় ভর্তি হয়েছিলেন। শ্রী রাঠোর নিজের চেয়ারে বসে পড়লেন ধীরে ধীরে, একজন বৃদ্ধ মানুষের মতো যে দীর্ঘ হাঁটার পর পার্কের বেঞ্চে বসছে। তিনি আরেকটি ড্রয়ার খুললেন এবং একটি ছোট কাঠের বাক্স বের করলেন। বাক্সের ভেতরে আরেকটি রূপলি প্রজাপতি ক্লিপ ছিল। তার ডানাগুলো খুব সূক্ষ্ম ছিল, প্রজাপতির শরীরে ছোট নকল হিরেগুলো চকচক করছিল। তিনি সেটা তুললেন এবং সেই ছবির পাশে রাখলেন যেখানে বাচ্চাটির চুলে একই রকম ক্লিপ ছিল। দুটি পুরনো আর নতুন টুকরো একসঙ্গে রাখা হলো। একটি খুব পাতলা আলোর রেখা জ্বলে উঠল। এই অনুভূতি জাগিয়ে তোলার জন্য এটিই যথেষ্ট ছিল যে সময় সবকিছু গিলে ফেলেনি। আমার সুনিতার হাসপাতালের রেকর্ডের একটি কপি চাই, তিনি বললেন। তার চোখ তখনও দুটি ক্লিপের ওপর স্থির ছিল। আমি জানতে চাই কোন ডাক্তার ডেলিভারি করিয়েছিলেন, এটা কিভাবে হলো। আমার সেই পুরনো ভাড়াবাড়ির প্রতিবেশীদের একটি তালিকা চাই। আমি জানতে চাই তাদের কে স্থানান্তরিত হতে সাহায্য করেছিল, নির্দিষ্ট তারিখ এবং সময়। তিনি থামলেন। আমি শ্রীমতী লক্ষ্মীর সঙ্গে দেখা করতে চাই। আমি ইতিমধ্যেই লোক পাঠিয়েছি পাড়ায় খোঁজ খবর নেওয়ার জন্য। শ্রীমতী লক্ষ্মী একটি গভীর গলিতে থাকেন, একটি পুরনো বাড়িতে যার উঠোনে একটি কামরাঙা গাছ আছে। তিনি ফুটপাতে চা বিক্রি করেন। বিকেলে প্রায় 4টের সময় অনেক লোক আসে। শ্রীমতী শান্তি জবাব দিলেন। আর দেওয়ানহাল্লি জেলা হাসপাতাল। আমি রেকর্ড রুমে ফোন করেছিলাম, তারা জানিয়েছে 25 বছরের বেশি পুরনো রেকর্ড গুদামে সরিয়ে দেওয়া হয়েছে। একটি অফিসিয়াল অনুরোধ প্রয়োজন। ঠিক আছে, আমি এটি এখনই করব। তিনি মাথা নাড়লেন। তিনি প্রজাপতি ক্লিপটি আবার বাক্সে রাখলেন, ঢাকনা বন্ধ করলেন এবং বাক্সটিকে ডেস্কের কোণে ঠেলে দিলেন, যেন কোনো মূল্যবান জিনিসকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দিচ্ছেন। তিনি অ্যালবামটি শেষ পাতায় উল্টালেন, একটি খালি জায়গা। 5 বছর বয়সের পর প্রিয়ার আর কোনো ছবি ছিল না। তারপর কেবল খালি সাদা প্লাস্টিক ছিল, যেটির ওপর কিছুই সাঁটানো ছিল না, যেন 20 বছরের একটি শূন্যতা। কোনো ছবি নেই, কোনো শব্দ নেই, কোনো চিহ্ন নেই। তিনি হঠাৎ শ্বাস নিতে অসুবিধা বোধ করলেন। তার বুকের গভীর থেকে একটি অদৃশ্য ঢেউ উঠল। কোনো শব্দ নেই, কিন্তু এতটাই তীব্র যে তাকে নিজের চেয়ারে ঝুঁকে পড়তে হলো। তিনি নিজের চোখ হাত দিয়ে ঢাকলেন এবং একটি দীর্ঘ আর্দ্র দীর্ঘশ্বাস ছাড়লেন। শ্রীমান। শ্রীমতী শান্তি এক পা এগিয়ে এলেন এবং তারপর থেমে গেলেন। তিনি ডেস্কে একটি টিস্যু বক্স রাখলেন এবং নিজের আগের অবস্থানে ফিরে গেলেন। শ্রী রাথোড় একটি টিস্যু বের করলেন এবং নিজের চোখের কোণ মুছলেন। চোখের জলের জন্য তাকে লজ্জিত হতে হল না। তারা হতে পারত না এবং তাদের হওয়া উচিত ছিল না।
এই চোখের জল ভিড়ের জন্য ছিল না, কোনো প্রেস ছবির জন্যেও ছিল না। এগুলো কোনো ভাষণকে নরম করার হাতিয়ার ছিল না। এগুলো ছিল একটি নামের জন্য, প্রিয়া, আরেকজন মহিলার জন্য, সুনিতা, আর জীবনের সেই অংশের জন্য যা তিনি হারিয়ে ফেলেছিলেন। কিছুক্ষণ পর তিনি কথা বললেন, তোমার মনে আছে সেই রাতটা যখন সুনিতা চলে গিয়েছিল? শ্রীমতী শান্তি চুপ থাকলেন, তারপর মাথা নাড়লেন। আমি দেরিতে বাড়ি ফিরেছিলাম। আমার মা কিছু কঠোর কথা বলেছিলেন, কিন্তু আমি কিছুই বলিনি। তিনি তিক্তভাবে হাসলেন। আমি ভেবেছিলাম আমি সঠিক কাজ করছি, শান্তি বজায় রাখছি, নিজের মায়ের সাথে তর্কে জড়াচ্ছি না। আমি ভেবেছিলাম যদি আমি তাড়াতাড়ি যাই আর দেরিতে আসি, সেই প্রজেক্টে সই করি, কোম্পানিকে স্থিতিশীল করি, তবে সব কিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তিনি ছাদের দিকে তাকালেন। দেখা গেল যে একটা রাতের খাবার যা আমি খাইনি, সেটা ছিল একটা রাতের খাবার যা তারা নিঃশব্দে খেয়েছিল। একটা শব্দ যা আমি বলিনি, সেটা ছিল একটা শব্দ যা কেউ চিরকালের জন্য শুনে ফেলেছিল। একবার যখন আমি তাদের পক্ষ নিইনি, তখন সেটাই ছিল একবার যখন তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। নিচে রাস্তায় হর্নের শব্দ এখন আর তীব্র ছিল না, বরং একটি স্থির বয়ে চলা জলের মতো একঘেয়ে গুঞ্জনে পরিণত হয়েছিল। তিনি চুপচাপ বসে রইলেন। নিজের মাথায় ছোট ছোট পায়ের শব্দ শুনতে পেলেন, এমন সব শব্দ যেগুলোর আওয়াজ তিনি ভেবেছিলেন ভুলে গেছেন। খোলা অ্যালবামের পাশে প্রজাপতি ক্লিপ পরা ছোট মেয়েটির ছবি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। তিনি ছবির ওপর নিজের হাত রাখলেন, তাকে ধরার জন্য নয়, বরং ক্ষমা চাওয়ার জন্য। ফাইলে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি সুনিতার আগের কাজের ব্যাপারে কিছু দেখেছ? হ্যাঁ, এতে বলা হয়েছে যে তিনি দেওয়ানহল্লির একটি পুরনো বাজারে একটি দর্জি দোকানে সহকারী হিসেবে কাজ করতেন। তারপর তিনি কিছু সময়ের জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টুকিটাকি জিনিস বিক্রি করতেন এবং তারপর অসুস্থতার কারণে বন্ধ করে দেন। নোটটি একজন পুরনো বাড়িওয়ালি শ্রীমতী বার্মা লিখেছিলেন, যিনি এখন চলে গেছেন। আমি কাউকে বলছি তাকে খুঁজে বের করতে। তিনি আরেকটি কাগজ উল্টালেন। আর এখানে 8 বছর আগের নোটারি অফিসের একটি রেকর্ড আছে, যেখানে বাচ্চা প্রিয়ার নাম পরিবর্তন করে অঞ্জলি করে দেওয়া হয়েছে। স্বাক্ষর মা সুনিতা, কারণ দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক। দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক। তিনি পুরো ফাইলের সবচেয়ে আবেগহীন বাক্যটি আওড়ালেন। তিনি স্পষ্টভাবে দেখলেন কিভাবে ভালোবাসা আর ভয়কে একটি সিধে সাপটা বাক্যে সংকুচিত করে দেওয়া হয়েছে। মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় জিনিসগুলোকে একটি নোটে উপস্থাপন করে, আর যে কেউ এটা পড়ে সে মনে করে এটা একটা ছোট কথা। কেবল সেই জানে যে এর মধ্য দিয়ে গিয়েছে যে প্রতিটি শব্দ একটি রক্তক্ষরণ হওয়া ক্ষত ছিল। সন্ধ্যার ছায়া ঘরে ঢুকে পড়ল। মেঝের ওপর সূর্যের আলোর ছোপগুলো ধীরে ধীরে চলে গেল। শ্রীমতী শান্তি হলুদ আলো জ্বালিয়ে দিলেন। ঘরের আলো নরম হয়ে এলো। তিনি অ্যালবামটি সাবধানে বন্ধ করলেন, নীল রিবন বাঁধলেন এবং সেটিকে ড্রয়ারে রেখে দিলেন, যেন কোনো শিশুকে ঘুম পাড়াচ্ছেন। তিনি সোজা হয়ে বসলেন, একটি কলম তুললেন এবং একটি সাদা কাগজ টানলেন। তার হাতের লেখা গভীর এবং দৃঢ় ছিল। দেওয়ানহল্লি জেলা হাসপাতাল থেকে সংরক্ষিত রেকর্ড প্রদানের অনুরোধ, কারণ আত্মীয়ের তথ্যের যাচাইকরণ। তিনি নিজের কলম নিচে রাখলেন, একটি গভীর শ্বাস নিলেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়লেন। প্রতিটি ছোট কাজ এমন এক ব্যক্তির ছন্দে ফিরে এলো যে সব কিছু নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত, কিন্তু তার চোখে কিছু একটা আলাদা ছিল। স্টিলের আগুন নয়, বরং একটি পাথরের উপর জলের ঝিলিক, নরম কিন্তু স্থায়ী। আজ সন্ধ্যায় তিনি বললেন, আমরা শ্রীমতী লক্ষ্মীর সাথে দেখা করতে যাচ্ছি। জি, শ্রীমতী শান্তি জবাব দিলেন, কোনো প্রশ্ন বা মন্তব্য ছাড়াই। তিনি বুঝেছিলেন যে এটি কোনো ব্যবসায়িক বৈঠক ছিল না, না ছিল কোনো সামাজিক সফর, এটি ছিল একটি দরজা। আর যখন এই মানুষটি দরজার হ্যান্ডেলে হাত রেখেছিলেন, তখন তিনি জানতেন যে তিনি এটি খুলবেনই, পিছনে যাই অপেক্ষা করে থাকুক না কেন। তিনি উঠলেন, নিজের জ্যাকেটটা কিছুটা ঠিক করলেন। কাঁচে তার প্রতিবিম্ব একজন চওড়া কাঁধের মানুষকে দেখাচ্ছিল, কিন্তু একটি অদৃশ্য বোঝার কারণে কিছুটা ঝুঁকে ছিল। তিনি দরজার দিকে এগোলেন, 1-2 সেকেন্ডের জন্য থামলেন এবং নিজের ডেস্কের দিকে ফিরে তাকালেন। তাতে প্রজাপতি ক্লিপওয়ালা কাঠের বাক্সটি চুপচাপ পড়েছিল। তিনি হাত বাড়িয়ে বাক্সটি নিজের স্যুটের পকেটে রেখে দিলেন। তার পাশে বাদামি ফাইলটি খোলা ছিল, যেটিতে জন্ম নাম প্রিয়া লেখা ছিল।
তিনি সেটি বন্ধ করলেন এবং নিজের ব্রিফকেসে রেখে দিলেন। যখন তারা লিফটে করে নিচে নামছিলেন তখন এলইডি নম্বর 28, 27, 26 করে নিচে নামছিল। প্রতিটি তলা যেন 1 বছর পিছিয়ে যাওয়ার মতো। বড় হল দিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষী মাথা নিচু করল। রিসেপশনিস্ট হাসি মুখে বলল, গুড ইভিনিং চেয়ারম্যান সাহেব। সব কিছু বরাবরের মতোই স্বাভাবিক ছিল। কেবল শ্রী রাথোরের পদক্ষেপে একটি আলাদা গতি ছিল, একটি আলাদা গাম্ভীর্য। দরজায় সন্ধ্যার বাতাসে বৃষ্টির গন্ধ ছিল, ভেজা মাটির গন্ধ। সারাদিন রোদে থাকার পর ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করা, পাতার গন্ধ যা স্বস্তির নিঃশ্বাসের মতো মর্মর শব্দ করছিল। গাড়িতে শহরটি বিপরীত দিকে বয়ে যাচ্ছিল। সংকেত, দোকান, পথচারী সব কাঁচের ওপাশে ঝাপসা ছিল। শ্রী রাথোর দেখলেন, কিন্তু আসলে কিছুই দেখলেন না। তার মাথায় একটি গভীর গলি ছিল, একটি কামরাঙা গাছ, একজন চা বিক্রেতা বৃদ্ধা, একটি পাখার আওয়াজ, আর শেষ সন্ধ্যায় মশার ভনভনানি, আর সব কিছুর ওপরে দুটি শব্দ, প্রিয়া। তিনি নিজের নিঃশ্বাস গুনছিলেন, যাতে তাকে বছর গুনতে না হয়। গাড়িটি একটি ছোট রাস্তায় মোড় নিল। আলো ঝলমলে প্রধান রাস্তাটি পিছনে ফেলে এলো। পাড়ায় একটি উষ্ণ বাদামি রং ছিল, শ্যাওলা ধরা দেওয়াল, টিনের ছাদ, মাকড়সার জালের মতো জটপাকানো বিদ্যুতের তার। বাচ্চারা খানাখন্দের তোয়াক্কা না করেই ফুটবল খেলছিল। এক কোণে একজন লোক সাইকেল ঠিক করছিল, তার পিঠ ঝুঁকেছিল, একটি হাতুড়ি ঠকঠক করছিল। প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ এমন এক শান্তির কথা মনে করিয়ে দিচ্ছিল, যা শ্রী রাথোর একটি সোজা চওড়া বহু লেনের রাস্তা বেছে নিয়ে হারিয়ে ফেলেছিলেন। গলিটি এতটাই সরু ছিল যে গাড়িটি বাইরেই থামাতে হলো। তারা পায়ে হেঁটে চললেন। কিছু কুকুর সতর্কবার্তা হিসেবে ঘেউ ঘেউ করে চুপ হয়ে গেল। একটি বাড়ি থেকে টিভির আওয়াজ আসছিল, একটি পুরনো গানের সুর, জীবন দুঃখের সাগর। গলির কোণে ফুটপাতে একটি চায়ের দোকান ছিল, একটি নিচু কাঠের টেবিল, কিছু ফিকে প্লাস্টিকের স্টুল, একটি বড় সবুজ চায়ের কেতলি, কিছু সয়াবিন দুধের বোতল। একটি পুরনো কামরাঙা গাছের ছায়ার নিচে রূপলি চুলের একজন বৃদ্ধা একটি বাদামি রঙের সুতি শাড়ি পরে চা ঢালছিলেন। তিনি ওপরে তাকালেন, তার চোখ কিছুটা ঝাপসা হলেও তীক্ষ্ণ ছিল। কি খাবে বাবা? শ্রী রথোর থামলেন, যেন এক পবিত্র চৌকাঠের সামনে সোজা হয়ে দাঁড়ালেন। হাওয়া তার কোটের ধার আলতো করে দুলিয়ে দিল। তিনি হাত জোড় করলেন এবং মাথা নিচু করলেন। নমস্তে আম্মা, আপনি কি শ্রীমতী লক্ষ্মী? বৃদ্ধা নিজের চোখ কুচকলেন। হ্যাঁ, আর তুমি কে? তার ঠোঁট থাপল। 1 সেকেন্ড যেন এক লম্বা মইয়ের মতো লম্বা হয়ে গেল, যার শেষ ধাপটি দেখা যাচ্ছিল না। তারপর তিনি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি সুনিতা আর প্রিয়া নামের একটি মেয়ের সম্পর্কে জানতে এসেছি। বৃদ্ধার হাতের চায়ের কাপ থেমে গেল। গরম চা ধারের দিক দিয়ে উপচে পড়ল, কিন্তু তিনি সেটা ছাড়লেন না। তার দুর্বল বৃদ্ধ চোখ, যা ঝাপসা হয়ে আসছিল, হঠাৎ একটি চাকুর মতো তীক্ষ্ণ হয়ে উঠল, কাপ থেকে ওঠা ভাপের মধ্য দিয়ে ভেদ করে। তুমি কে? তিনি প্রতিটি শব্দ উচ্চারণ করে জিজ্ঞাসা করলেন। শ্রী রথোর নিজের ব্রিফকেস খুললেন এবং সেই ছবিটা বের করলেন। সাদা পোশাক পরা একটি মেয়ে আর 5 নম্বর মোমবাতি নিয়ে প্রজাপতি ক্লিপ পরে হাসছে। বৃদ্ধা অনেকক্ষণ দেখলেন। একটি খুব মৃদু দীর্ঘশ্বাস তার বুকের গভীর থেকে বেরিয়ে এলো। তিনি নিজের কাপ টেবিলে রাখলেন। তার শিরদাঁড়া কিছুটা কাঁপছিল। হে ভগবান! এক ঝলক হাওয়া এলো। একটি কামরাঙা টুপ করে সিমেন্টের মেঝের উপর পড়ল। শ্রী রথোর তাকে স্থির হয়ে বসার জন্য চেয়ারটি ধরলেন। বৃদ্ধা নিজের মাথা তুললেন। তার কুচকানো চোখের কোণে কিছু পরিষ্কার জল জমে গেল। তুমি সেই মানুষটি। তিনি বাক্যটি শেষ করলেন না। তার কোনো প্রয়োজন ছিল না। তাদের মাঝখানে শূন্যতা না বলা বাক্যে ভরে গিয়েছিল। দূরে আকাশে বৃষ্টির একটি পাতলা চাদর নেমে এলো। টিনের ছাদের ওপর প্রথম ফোঁটাগুলো টপটপ শব্দ করতে লাগল। শ্রী রথোর অপেক্ষা করলেন, কোনো তাড়াহুড়ো ছাড়াই। তিনি অনুমান করেছিলেন যে কথাগুলো তার শোনার দরকার, সেগুলো তাড়াহুড়োতে পাওয়া যাবে না। বৃদ্ধা একটি তালপাতার পাখা তুললেন এবং ধীরে ধীরে বাতাস করতে লাগলেন, যেন নিজেরই ঘাবড়ানো ভাবটি দূর করছেন। সুনিতা, তিনি শুরু করলেন। তার কণ্ঠস্বর বয়স আর সময়ের কারণে কর্কশ ছিল। সে সুন্দর আর কোমল ছিল, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে নিজের মেয়ে প্রিয়াকে খুব ভালোবাসত। আর তুমি? তিনি তাদের দেখলেন, না দোষারোপ করলেন, না সঙ্গে সঙ্গে ক্ষমা করলেন। সেদিন লোকে তোমার প্রশংসা করত, বলতো যে তুমি প্রতিভাবান আর সফল, কিন্তু যদি তোমার প্রতিভা কারো জন্য ঝড় আটকাতে না পারে, তবে তাদের চলেই যেতে হয়। শ্রী রাঠোর শুনলেন, কোনো তর্ক না করে।
তিনি মাথা পেতে নিলেন। তিনি একটি প্লাস্টিকের স্টুলে বসলেন। লক্ষ্মী আম্মা ধীরে ধীরে বলতে লাগলেন, যেন একটি পুরনো তাঁতের প্রতিটি গিঁট খুলছেন। প্রতিটি শব্দ যা তিনি বলছিলেন তা একটি লম্বা সুতোর মতো ছিল, ধীরে ধীরে অ্যালবামের খালি জায়গাগুলোকে যুক্ত করছিল। 5 বছর বয়স আর আজকের ছবির মাঝখানের শূন্যতা পূরণ করছিল। বৃষ্টি ভারী হয়ে এলো। ভেজা মাটির গন্ধ তীব্র হল। সরু গলিটি একটি অগভীর ধারায় পরিণত হল। বৃষ্টির শব্দের মাঝে বৃদ্ধার কণ্ঠস্বর ফিসফিসানিতে পরিণত হল। হ্যাঁ, তার জন্মনাম প্রিয়া ছিল। তার মা তাকে একটি সুগন্ধি কিন্তু কোমল ফুলের স্মরণে নাম রেখেছিল। পরে সে বাচ্চার নাম বদলে দিল, বলল এতে তার জীবন সহজ হয়ে যাবে। কিন্তু নাম বদলালে কারো ভাগ্য বদলায় না। তিনি সরাসরি রাঠোরের চোখের দিকে তাকালেন। কিছু জিনিস শুরু থেকেই ঠিক করা থাকে, সেগুলো বদলানো যায় না। আকাশে বিদ্যুতের ঝলক দেখা গেল। সেই আলো তার চোখের মণির উপর চকচক করে উঠল। তিনি পলক ফেললেন না। তার হৃদয়ে অন্য এক আলোর রেখা দেখা দিল, একটি ধাঁধার শেষ টুকরো যা এইমাত্র নিজের জায়গায় বসে গেল। প্রিয়া কোনো ফাইলের অপরিচিত নাম নয়, বরং একটি নাম যা তিনি নিজের হাতে 5 বছরের হাসি আর একটি প্রজাপতি ক্লিপের পাশে লিখেছিলেন। এটি সেই, তিনি পুনরাবৃত্তি করলেন, কিন্তু এবার কান্নার মতো নয়, বরং একটি প্রতিজ্ঞার মতো। তার ভেতরে কিছু একটা জেগে উঠল, নরম এবং শক্তিশালী উভয়ই। তিনি খসখসে কাঠের টেবিলের ধারটি আলতো করে ছুলেন। জীবন খসখসে ছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মাঝে, গলির মাঝে, অতীত থেকে উদ্ধার করা গল্পের মাঝে তিনি অনুভব করলেন যে তিনি খুব বাস্তব কিছু ছুঁয়েছেন। লক্ষ্মী আম্মা পাখা থামালেন এবং তার চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেন। তিনি খুব ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, তবে আমি তোমাকে সব কিছু বলবো, কোনো কিছু না লুকিয়ে, কোনো কিছু যোগ না করে, যাতে তুমি জানতে পারো সে কেন চলে গিয়েছিল আর কেন সে ফিরে আসার সাহস করেনি। দূরে বজ্রপাতের গভীর আওয়াজ শোনা গেল। বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু গলিতে হাসির আওয়াজ মিশে গিয়েছিল। কারো বাড়ি থেকে সবজি কাটার শব্দ, অ্যালুমিনিয়ামের বাসনের শব্দ, বাচ্চাদের একে অপরকে ডাকার শব্দ। একটি ঝটকার পর জীবন আবার ফিরে এসেছিল। টেবিলের ওপর সবুজ চা ঠান্ডা হয়ে গিয়েছিল। শ্রী রাঠোর সোজা হয়ে বসলেন। তার হাত দুটি পরস্পর জোড় করা, তার চোখ বৃদ্ধার ওপর থেকে সরছিল না। তিনি সামনের দিনগুলোর জন্য প্রস্তুত ছিলেন, কারণ প্রথম গিঁটটি দেখা দিয়েছিল। তিনি জানতেন কেবল সেই পুরনো দড়িটার মুখোমুখি হয়েই তিনি অন্য প্রান্তটি ছুঁতে পারবেন, যেখানে একটি হলুদ হেলমেট পরা মেয়ে ধুলোমাখা নির্মাণস্থলের মাঝে হাসি মুখে নিজের মুখ উপরে তুলে দাঁড়িয়েছিল। বিক্রম সিং রাঠোরের মুখে প্রতিটি রেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যা সময়ের গভীর চিহ্নের মতো ছিল। তার কম্পিত হাত প্রিয়া নামের কাগজটি বন্ধ করল। তার বুক ফেটে যাচ্ছিল, শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল, যেন কেউ তার গলা টিপে ধরেছে। এক মুহূর্তের জন্য তার মন অতীতের দিনগুলোতে চলে গেল, যেখানে একটি ট্র্যাজেডি শুরু হয়েছিল, যেখানে তিনি সব কিছু হারিয়েছিলেন আর কখনো ফিরে পাননি। 20 বছরেরও বেশি সময় আগে শ্রী রাঠোর তখন 30-এর কোঠায় এক যুবক ছিলেন, স্বপ্নে ভরা জীবন। সুনিতার সঙ্গে বিয়ে হওয়ার পর এক তরুণী হিন্দি শিক্ষিকা, যার কণ্ঠস্বর মধুর আর চোখ উজ্জ্বল ছিল, তাদের জীবন ছিল খুশিতে ভরা। সেই বছর দিল্লির এক গলিতে তাদের ছোট ঘরটি সবসময় হাসিতে ভরে থাকত। সুনিতা জানলার পাশে বসে পাঠ পরিকল্পনা তৈরি করত, আর বিক্রম নিজের প্রথম প্রজেক্টগুলোর পরিকল্পনা করতেন। রাতে সে গিটার বাজাত আর পুরনো প্রেমের গান গাইত। যখন প্রিয়ার জন্ম হল, তখন খুশি পূর্ণ মনে হল। সেই ছোট্ট মেয়েটি, ফর্সা চামড়া, গোলাপি গাল আর তারার মতো উজ্জ্বল চোখ। শ্রী রাঠোর যখন নিজের মেয়েকে প্রথমবার দেখেছিলেন, তার চোখে জল এসে গিয়েছিল। মনে হয়েছিল যেন পুরো পৃথিবী তার 2 বাহুর মাঝে চলে এসেছে। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হল না। তার মা, যিনি সনাতন চিন্তাধারার ছিলেন এবং ছেলেদের মেয়েদের চেয়ে বেশি গুরুত্ব দিতেন, শুরু থেকেই নিজের বৌমাকে পছন্দ করতেন না।
তিনি মনে করতেন সুনিতার পরিবার তাদের সমকক্ষ নয় এবং সে কেবল একটি মেয়েকে জন্ম দিয়েছে। বংশ এগিয়ে নেওয়ার জন্য কোনো নাতি নেই। যখনই তিনি নিজের নাতনিকে কোলে নিতেন তখনই তিনি কটু কথা বলতেন, কেবল একটি ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করত এবং তারপর তিক্ত কথা বলত। মেয়ে হয়ে কি লাভ, এই ঘরের একজন উত্তরাধিকারী চাই, মেয়েরা বড় হয়ে বিয়ে করে চলে যায়। সুনিতা এই কথাগুলো শুনে মনে খুব কষ্ট পেত, কিন্তু সে তা চেপে রাখত। সে ভাবত যতক্ষণ তার স্বামী তাকে ভালোবাসেন, যতক্ষণ তাদের পরিবার পূর্ণ আছে, ততক্ষণ এটাই যথেষ্ট। কিন্তু সেই অপেক্ষা ধীরে ধীরে হতাশায় পরিণত হল। শ্রী রাঠোর নিজের কেরিয়ার গড়তে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি বুঝতেই পারেননি তার স্ত্রী শুকিয়ে যাচ্ছেন। তার কাছে প্রতিটি স্বাক্ষরিত চুক্তি, প্রতিটি সফল প্রকল্পই ছিল তার ত্যাগের প্রমাণ। তিনি বিশ্বাস করতেন যে যদি তিনি ধনী হয়ে যান তবে তার পরিবার নিজে থেকেই খুশি হয়ে যাবে। ইতিমধ্যে সুনিতাকে প্রতিদিন তার শাশুড়ির কঠোরতার মুখোমুখি হতে হতো। একদিন তিনি বাচ্চার দুধের গুঁড়ো লুকিয়ে ফেললেন এবং নিজের ছেলেকে মিথ্যে বললেন। বৌমাকে বকলেন, তুমি কেমন মেয়ে মানুষ, যদি নিজের বাচ্চাকেই পালন করতে না পারো তবে অন্য কাউকে করতে দাও। সুনিতা কাঁদতে থাকত এবং কোনো মতে কাজ চালিয়ে যেত। যখন শ্রী রাঠোর বাড়ি আসতেন এবং স্ত্রীর কথা শুনতেন তখন তিনি কেবল ভ্রু কুঁচকাতেন। আরে উনি বৃদ্ধ হয়েছেন, একটু খিটখিটে হয়েছেন, তুমি একটু সহ্য করে নাও, আমি শত শত কাজে ব্যস্ত আছি, আমাকে আর বিরক্ত করো না। সেই শব্দগুলো একটি ঠান্ডা ছুরির মতো ছিল, যা একজন পরিশ্রান্ত মহিলার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সংগ্রাম বাড়তে থাকল। প্রিয়া তার বাবার অনুপস্থিতিতে বড় হতে থাকল। যদিও সে যখনই মাঝে মাঝে বাড়ি আসতেন তখন সে চঞ্চল হয়ে পাপা বলে ডাকত। এক সময়ের উজ্জ্বল নারী সুনিতা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তার চোখে এক গভীর বিষণ্ণতা ছিল। তারপর এক রাতে যখন শ্রী রাঠোর একটি দীর্ঘ ব্যবসায়িক সফর থেকে ফিরলেন হাতে একটি আকর্ষণীয় চুক্তি নিয়ে, তখন তিনি উৎসাহের সাথে তার স্ত্রীকে সেটি দেখানোর কথা ভাবলেন, যাতে সে দেখতে পায় যে সমস্ত অসুবিধা সার্থক ছিল। কিন্তু যখন তিনি দরজা খুললেন তখন বাড়িটি খালি আর শান্ত ছিল। না ছিল বাচ্চার আওয়াজ, না কারো ছায়া। কাঠের টেবিলের ওপর কেবল একটি তাড়াহুড়ো করে ভাঁজ করা চিঠি ছিল, পরিচিত কিন্তু কম্পিত হাতের লেখা। আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিনের অপমানের শব্দ, প্রতি রাতে বাচ্চাকে কোলে নিয়ে একা কাঁদা, তোমার উদাসীনতা, সবকিছু আমাকে এক খাঁদের দিকে ঠেলে দিচ্ছে। আমি আশা করেছিলাম যে তুমি একবার পিছনে ফিরে তাকাবে, কিন্তু তুমি কখনো তাকাওনি। আমি আমার শেষ আত্মসম্মান বাঁচানোর জন্য চলে যাচ্ছি। দয়া করে আমাদের খোঁজার চেষ্টা করো না। শ্রী রাঠোর স্তব্ধ হয়ে গেলেন। ছোট চিঠিটি তার কানে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। তিনি বাইরে ছুটে গেলেন। প্রতিটি প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন। তারা কেবল মাথা নাড়ল। আজ সকালে আমি তাকে বাচ্চা নিয়ে যেতে দেখেছি, একটি শব্দও না বলে। নিজের হতাশায় তিনি সব জায়গায় খোঁজার জন্য লোক নিয়োগ করলেন। গুজব ছিল যে সুনিতা বাচ্চাকে নিয়ে মধ্য ভারতে চলে গিয়েছে। অন্যরা বলল যে সে একটি চ্যারিটি গ্রুপের সাথে পাহাড়ে চলে গিয়েছে। প্রতিটি সূত্র বৃথা গেল। তিনি একজন পাগলের মতো তাদের পিছনে ছুটলেন, কিন্তু সবকিছু শূন্যে বিলীন হয়ে গেল। তার নতুন বানানো বাংলো তখন থেকে ঠান্ডা আর খালি ছিল। নিজের ঐশ্বর্যের মাঝে তিনি কেবল এক বিশাল শূন্যতা অনুভব করলেন। ২০ বছর ধরে শ্রী রাঠোর অপরাধবোধের বোঝা বয়ে বেরিয়েছেন। দিনের বেলা তিনি একটি শক্তিশালী গোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন, যাকে সবাই সম্মান করত, কিন্তু রাতে তিনি ছিলেন এক নিঃসঙ্গ মানুষ, অন্ধকারে নিজের মুখ লুকিয়ে রাখা। তার ডেস্কে একটি পুরনো পারিবারিক অ্যালবাম সব সময় হাতের কাছে থাকত। প্রতিবার যখন তিনি এটি খুলতেন, প্রিয়ার প্রথম জন্মদিনে তার স্ত্রী ও মেয়ের উজ্জ্বল ছবি তাকে যন্ত্রণা দিত। তিনি নিজেকে প্রশ্ন করতেন, যদি সেদিন তিনি কম উচ্চাকাঙ্ক্ষী হওয়ার সিদ্ধান্ত নিতেন, যদি তিনি তার স্ত্রীর কথা শুনতেন, তবে কি তিনি সবকিছু হারিয়ে ফেলতেন? তিনি মদ আর ঘুমের ওষুধে সব ভুলে থাকার চেষ্টা করলেন, কিন্তু যত বেশি তিনি পান করতেন, স্মৃতি ততই যন্ত্রণাদায়ক হয়ে উঠত। তার মেয়ের হাসি, তার ছোট্ট আলিঙ্গন, তার উজ্জ্বল চোখ বারবার ফিরে আসত, এতটাই স্পষ্টভাবে যে তার মনে হতো তিনি কেবল হাত বাড়িয়ে তাদের ছুঁতে পারবেন। তারপর তিনি উঠতেন এবং প্রিয়ার নাম ধরে ডাকতেন, কিন্তু কেবল বিশাল ঘরের খালি প্রতিধ্বনি শোনা যেত।
মাঝে মাঝে তিনি সূত্র পেতেন যে সুনিতা উত্তরের একটি ছোট শহরে ক্যান্সারে মারা গিয়েছে। তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু কেবল একটি নামহীন কবর পেয়েছিলেন। কোনো স্পষ্ট প্রমাণ ছিল না। আর একবার কেউ বলল যে তারা একটি জেলা স্কুলে লাউন অর্থাৎ অঞ্জলি নামের একটি মেয়েকে দেখেছে। তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু সেটি ভুল ছিল। প্রতিবার আশা আর উদ্দীপনার পর আবার নিরাশা। তার হৃদয় যেন আরও এক টুকরো ছিঁড়ে যেত। সময় কাটতে থাকল, তার চুল সাদা হয়ে গেল। তিনি আরও অনেক দালান বানালেন, তার গোষ্ঠী শক্তিশালী হতে থাকল। কিন্তু নিজের হৃদয়ের গভীরে তিনি জানতেন যে তিনি একজন রিক্তহস্ত মানুষ। খ্যাতি আর টাকা একটি পারিবারিক খাবার বা এক পাপ্পা ডাকের অভাব পূরণ করতে পারে না। কিছু রাত তিনি নিজের তৈরি সবচেয়ে উঁচু দালানের শীর্ষতলায় বসতেন, আলোকিত শহর দেখতেন আর একটি শিশুর মতো কাঁদতেন। কেউ তাকে কখনো দেখেনি, কারণ তিনি সবসময় একটি ঠান্ডা গম্ভীর মুখোশের আড়ালে এটি লুকিয়ে রাখতেন। কিন্তু কেবল তিনিই জানতেন যে অনুশোচনা ছিল এমন এক শাস্তি যা কখনো শেষ হয় না। আর এখন যখন প্রিয়ার নাম হঠাৎ একজন তরুণী মহিলা শ্রমিকের ফাইলে দেখা গেল একটি পরিচিত চেহারার সাথে, সমস্ত যন্ত্রণাদায়ক স্মৃতি একটি ঢেউয়ের মতো ফিরে এলো। তিনি স্তব্ধ হয়ে বসে পুরনো অ্যালবামটি নিজের বুকে জড়িয়ে চোখের জলে ফিসফিস করে বললেন, এটি সেই আমার মেয়ে। বাইরে নির্মাণস্থল তখনও গড়গড় করছিল, খনন মেশিনগুলো তখনও শব্দ করছিল। কিন্তু শ্রী রাথোরের জন্য সময় থমকে গিয়েছিল। অতীত আর বর্তমান একে অপরের সাথে মিশে গেল। তার ভেতরে একটি ব্যথা, এক কোমল আশা রেখে গেল যে ভাগ্য অবশেষে তাকে একটি সুযোগ দিয়েছে, যদিও দেরিতে। দুপুরবেলা ছিল। গুড়গাঁওয়ের নির্মাণস্থলে সূর্য এমনভাবে জ্বলছিল যেন সে প্রতিটি টিনের ছাদ, প্রতিটি ধূসর কংক্রিটের স্ল্যাবকে গলিয়ে দিতে চায়। শ্রমিকরা দুপুরের খাবারের জন্য বিরতি নিয়েছিল। দলে দলে বসে তারা খাচ্ছিল আর ঘাম মুছছিল। টিফিন বক্স থেকে চামচের ঠকঠক শব্দ, একটি ক্যাচক্যাচে পাখার আওয়াজ, আর দূর থেকে একটি ডাম্প ট্রাকের হর্ন। হালকা নীল কাপড়ের ভিড়ের মাঝে অঞ্জলি একটি সিমেন্টের সিঁড়ির কোণে বসেছিল। নিজের পুরনো লাঞ্চ বক্স খুলছিল। ভাত কিছুটা ঠান্ডা ছিল, সামান্য কিছু ভাজা মাংসের টুকরো, কিছু সেদ্ধ সবজি আর স্যুপ। সে ধীরে ধীরে খাচ্ছিল, মাঝে মাঝে হাসছিল যখন তার সহকর্মীরা একে অপরকে খ্যাপাচ্ছিল। তার চুল খুব পরিপাটি করে পিছনে বাঁধা ছিল, কিছু লট ঘামে লেপ্টে ছিল। শ্রী রঠোর কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। কড়া রোদে তার লম্বা শরীরটি ছোট মনে হচ্ছিল, ধুলোময় পরিবেশে হারিয়ে গিয়েছিল। তার চোখ হঠাৎ থমকে গেল যখন তিনি একটি রূপলি প্রজাপতি আকৃতির হেয়ার ক্লিপ দেখলেন। আলো সেই পাতলা রূপলি ডানার ওপর ঝিলিক দিল, যা দেখে তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। স্মৃতি ফিরে এলো। 25 বছর আগে দিল্লিতে এক ঝিরিঝিরে বৃষ্টির সন্ধ্যা। তিনি রাস্তার ধারের একটি দোকানে থামলেন, জলদি একটি ছোট প্রজাপতি ক্লিপ কিনলেন এবং নিজের মেয়ের জন্মদিনের জন্য দেরিতে বাড়ি পৌঁছলেন। ছোট প্রিয়া তখন একটি গোলাপি পোশাক পরে সেই সস্তা উপহারটি ধরল এবং খুশিতে ঘরের চারদিকে নাচতে লাগল। পাপা, আমি আপনার সাদা প্রজাপতি, তাই না? সেই বছরের সেই অবুঝ কথাগুলো এখন একটি ছুরির মতো সরাসরি তার হৃদয়ে বিঁধছিল। তিনি কাছে এলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল আর কর্কশ ছিল। এই ক্লিপটি তোমার? এটি কোথায় পেলে? অঞ্জলি ওপরে তাকালো। তার চোখ উজ্জ্বল কিন্তু শান্ত ছিল। সে নির্লিপ্তভাবে হাসল। তার কণ্ঠস্বর বিন্দুমাত্র কাঁপল না। আমার মা বলেছিলেন যে আমার বাবা এটা আমাকে দিয়েছিলেন, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখনই তিনি আমাদের ছেলে চলে গিয়েছিলেন। শব্দগুলো বাতাসের মতো হালকাভাবে বের হলো, কিন্তু শ্রী রঠোরের জন্য সেগুলো একটি পাথরের মতো ভারী ছিল, যা তার বুককে পিষে দিচ্ছিল। তার হৃদয় ভেঙে গেল। যন্ত্রণাদায়ক টুকরোগুলো থেকে রক্ত ঝরছিল। তিনি চিৎকার করে বলতে চাইছিলেন, না, পাপা তোমাকে কখনো ছেড়ে যায়নি, পাপা তোমাকে এত বছর ধরে খুঁজেছে। কিন্তু তার ঠোঁট জমে গেল, তার গলা বুঝে এলো। অঞ্জলি সহকর্মীর দিকে ফিরে অবহেলায় বলল, জলদি খাও, নয়তো ম্যানেজার আমাদের দেখে ফেলবে আর বকবে। অজান্তে বলা শব্দগুলো তার মুখে একটি চড়ের মতো লাগল। তিনি এক পা পিছিয়ে নিলেন। তার চোখ রূপলি ক্লিপটির উপর স্থির ছিল। শ্রী রঠোর একটি চেয়ারে আছড়ে পড়লেন। তার হাত কাঁপছিল। তার সামনে তার মেয়ে ঠান্ডা খাবার খাচ্ছিল, ঘামে ভেজা। তার হঠাৎ নিজের সেই জাঁকজমকপূর্ণ পার্টিগুলোর কথা মনে পড়ে গেল। সাদা চাদরে ঢাকা টেবিল, দামি মদের ফোয়ারা। তিনি কখনো ভাবেননি যে একদিন তার মেয়ে এত দারিদ্র্যের মধ্যে বাঁচবে।
দুপুরের খাবারের বিরতি শেষ হওয়ার সংকেত দিয়ে হর্ন বাজল। শ্রমিকরা দ্রুত পরিষ্কার করে কাজে ফেরার প্রস্তুতি নিল। অঞ্জলি সাবধানে রূপলি ক্লিপটি সরিয়ে রাখল, নিজের সুরক্ষা হেলমেট পরল এবং ভিড়ে মিশে গেল। শ্রী রঠোর উঠলেন, নিজের মেয়েকে জড়িয়ে ধরার জন্য ছুটতে চাইলেন, কিন্তু তার পা বালিতে আটকে গেছে বলে মনে হল। পুরো দুপুর তিনি নিজের গাড়িতে বসে রইলেন, কাচের জানলা দিয়ে নিজের মেয়েকে কাজ করতে দেখতে থাকলেন। চিলচিলাতে রোদ, উড়ন্ত ধুলো। অঞ্জলি তখনও শক্ত হাতে সিমেন্টের বস্তা তুলছিল, ইঁট দিচ্ছিল। ঘামে ভেজা থাকা সত্ত্বেও যখন তার বন্ধুরা তাকে ডাকছিল, তখন সে হাসছিল। তার চোখ ঝাপসা হয়ে এলো। তিনি নিজেকে প্রশ্ন করলেন, তুমি কত কষ্ট সহ্য করেছ, যার ব্যাপারে আমি জানতামও না। যখন শ্রমিকদের ছুটি হল, তখন অঞ্জলি বাস স্টপে গেল। নিজেকে আটকাতে না পেরে তিনি বাইরে বের হলেন এবং ডাকলেন, অঞ্জলি, 1 মিনিট দাঁড়াও। সে অবাক হয়ে ফিরল। নিজের সামনে সেই শক্তিশালী মানুষটিকে দেখে সে কিছুটা সতর্ক হয়ে গেল। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে ডাকলেন, আমি কি কিছু ভুল করেছি? তিনি মাথা নাড়লেন। তার কণ্ঠস্বর কর্কশ ছিল। না, তুমি কিছু ভুল করনি, আমি শুধু তোমার মায়ের কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। অঞ্জলি এক মুহূর্তের জন্য থামল, তারপর দ্রুত জবাব দিল, আমার মা কয়েক বছর আগে মারা গেছেন। তিনি বলেছিলেন যে আমার বাবা চলে গেছেন। তারপর থেকে আমরা দুজনেই একে অপরের উপর নির্ভরশীল ছিলাম। এই বলে সে দ্রুত চলে গেল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, আমাকে ক্ষমা করবেন, আমি সে বিষয়ে আর কথা বলতে চাই না। শ্রী রঠোর তাকে থামানোর জন্য হাত বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত তা নামিয়ে নিলেন। অঞ্জলির ছায়া শ্রমিকদের ভিড়ে মিলিয়ে গেল, বাসস্টপে অদৃশ্য হয়ে গেল। তাকে লাল সূর্যাস্তের মাঝে একা ফেলে রেখে গেল। সেই রাতে তার ঘরটি এক বিষণ্ণ হলুদ আলোয় ভরে গিয়েছিল। টেবিলে পুরনো অ্যালবামটি খোলা ছিল, যাতে পরিবারের পুরনো ছবিগুলো ছিল, যা সময়ের সাথে সাথে দাগযুক্ত হয়ে গিয়েছিল। মদের গ্লাস ভরা ছিল, কিন্তু তিনি পান করতে পারলেন না। তিনি ছবিটির দিকে এক পলকে তাকিয়ে রইলেন। গোলাপি পোশাক পরা ছোট প্রিয়া রূপলি ক্লিপ লাগিয়ে উজ্জ্বলভাবে হাসছিল। অঞ্জলির দুপুরের কথাগুলো একটি রায়ের মতো প্রতিধ্বনিত হতে লাগল। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। শ্রী রথোর কেঁদে ফেললেন। তার ফুপিয়ে কাদা রাতকে চিরে দিচ্ছিল। তিনি মদের গ্লাসটি এত জোরে চেপে ধরলেন যে রক্ত বের হতে লাগল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। কাঁচের জানলায় সজোরে আঘাত করতে লাগল, যেন যন্ত্রণার তালে তাল মিলিয়ে ড্রাম বাজছে। তিনি ওপরে তাকালেন, হতাশায় ফিসফিস করে বললেন, মেয়ে, পাপা তোমাকে কখনো ছেড়ে যায়নি। আমি ভুল ছিলাম, কিন্তু আমি তোমাকে মনে করা কখনো ছাড়িনি। অন্য কোথাও অঞ্জলির ছোট ভাড়াবাড়ির ঘরে কেবল একটি পুরনো টিমটিমে টিউবলাইট জ্বলছিল। সে একটি টেবিলে বসেছিল, নিজের হাতে রূপলি ক্লিপটি ধরে ধীরে ধীরে সেটি ছুঁয়ে দেখছিল, যেন সে তার মায়ের সাথে কথা বলছে। মা, যদি আমি কখনো সেই লোকটির সাথে আবার দেখা করি, তবে আমি জিজ্ঞাসা করব, আপনি কেন আমাদের ছেড়ে গিয়েছিলেন? সেই প্রশ্ন বাতাসে ঝুলে থাকল, একটি তলোয়ারের মতো, যা নিচে পড়ার অপেক্ষায় আছে। আর তারপর ভাগ্য এটিকে সাজিয়ে নিল। বাবা আর মেয়ের মাঝখানের বাস্তব সংঘাত দূরে ছিল না, এবং এটিই সবকিছু ঠিক করে দেবে, চিরস্থায়ী ঘৃণা নাকি চূড়ান্ত ক্ষমা। দেরি করে আসা গ্রীষ্মের রোদ উঁচু দালানের বড় কাচের জানলা দিয়ে আসছিল। ঠান্ডা পলিশ করা টাইলসের মেঝের উপর আলোর ছোপ তৈরি করছিল। চেয়ারম্যানের অফিসটি বিশাল ছিল, যার দেওয়ালগুলো গাঢ় রঙের কাঠ দিয়ে তৈরি। ডেস্ক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ফাইলগুলো পরিপাটি করে রাখা ছিল। টেবিলে একটি পুরনো ফটো অ্যালবাম খোলা ছিল, যাতে একটি ছোট মেয়ের ছবি ছিল, যার চুল দুটি বিনুনি করে বাঁধা ছিল। একটি রূপলি প্রজাপতি হেয়ার ক্লিপের সাথে উজ্জ্বল হাসি। শ্রী রথোর নিজের চেয়ারে চুপচাপ বসেছিলেন। তার কম্পিত হাত ছবিটি ছুঁয়ে দেখছিলেন। বেশ কয়েকদিন ধরে তিনি ঘুমাতে পারেননি। প্রতি রাতে এই সিদ্ধান্তের সাথে লড়াই করছিলেন যে তাকে মুখোমুখি হতে হবে, সত্যি বলতে হবে। আর দেরি করার সময় ছিল না। শ্রীমান, দরজায় একটি হালকা টোকা পড়ল। তার সচিব শ্রীমতী শান্তি ঝুঁকে ইশারা করলেন, চেয়ারম্যান সাহেব, মিস অঞ্জলি এসেছেন। শ্রী রাথোর চমকে উঠলেন, তার বুক কেঁপে উঠল। তিনি মাথা নাড়লেন, তার কণ্ঠস্বর কর্কশ হয়ে গেল, তাকে ভেতরে পাঠাও। দরজা খুলল এবং অঞ্জলি ভেতরে এলো।
সেই সাধারণ শ্রমিকের শার্ট, সেই সুন্দর কিন্তু মজবুত গড়ন। সে চারদিকে তাকালো, তার উজ্জ্বল চোখগুলো কৌতূহল আর সন্দেহে ভরা ছিল। এটিই প্রথমবার যখন সে এত চমৎকার আর শক্তিশালী জায়গায় পা রেখেছিল। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে কেন ডেকেছেন? অঞ্জলির কণ্ঠস্বর বিনয়ী কিন্তু দূরবর্তী ছিল। শ্রীরথর দাঁড়িয়ে গেলেন, তার চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং তারপর ভিজে গেল। তিনি তার কয়েক ধাপ দূরে গেলেন, তার কম্পিত হাত যেন এগিয়ে যেতে চাইছিল আর তারপর পিছিয়ে এলো। অঞ্জলি, আমি তোমাকে ডেকেছি কোনো ভুল বা কাজের জন্য নয়, বরং সত্যিটা বলার জন্য। তুমি আমার রক্ত, আমি তোমার বাবা। জায়গাটি যেন জমে গেল। অঞ্জলি স্তব্ধ হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল আর তারপর লাল হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার হৃদয় একটি বৈদ্যুতিক ঝটকার মতো যন্ত্রণায় বিঁধল, কিন্তু সঙ্গে সঙ্গেই ক্রোধ আর সন্দেহের একটি আস্তরণ জমা হল। সে পিছিয়ে গেল, চোখের জল ঝরছিল, কিন্তু তার কণ্ঠস্বর আক্ষেপে ভরা ছিল। আপনি আপনি মিথ্যে দাবি করবেন না। আপনি আমার বাবা হতে পারেন না। আমার মা পরিষ্কার বলেছিলেন যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, একবারও পিছনে ফিরে তাকাননি। তিনি আমাদের বাঁচা মরার জন্য ছেড়ে দিয়েছিলেন। তিনি একজন বিশ্বাসঘাতক ছিলেন। প্রতিটি বিশ্বাসঘাতক শব্দ শ্রীরথরের হৃদয়ে একটি ছুরির মতো বিঁধল। তিনি নিজের চেয়ারে আছড়ে পড়লেন, টেবিলের ধারটি এত জোরে চেপে ধরলেন যে তার শিরাগুলো ফুলে উঠল। না, তেমনটি নয় মা, আমি তোমাকে খোঁজা কখনো ছাড়িনি। 25 বছর ধরে আমি লোক নিয়োগ করেছি, আমি সব জায়গায় গিয়েছি। এই সব এখানে আছে। তিনি একটি মোটা ফাইল তুললেন, যাতে দুমড়ানো কাগজ, রসিদ, গোয়েন্দাদের তালিকা, প্রতি বছরের ব্যর্থ রিপোর্ট ছিল। তিনি সেটি কাঁপতে কাঁপতে অঞ্জলির সামনে রাখলেন। দেখো, এই সব তোমাকে খোঁজার আমার প্রচেষ্টা। আমি তোমাকে কখনো ভুলিনি, আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি। এটি তোমার দাদি ছিলেন, তিনি তোমার মাকে চলে যেতে বাধ্য করেছিলেন। আমি ভুল ছিলাম, কারণ আমি তাকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাইনি। অঞ্জলি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু তার লাল চোখ অশ্রু আর ঘৃণায় ভরা ছিল। সে ফাইলটিকে জোরে ঠেলে দিল। কাগজগুলো ডানা ভাঙা পাখির মতো মেঝের উপর ছড়িয়ে পড়ল। কাগজ? এতে কি যায় আসে? আপনি কি প্রমাণ করতে চান? আপনি কি তখন সেখানে ছিলেন যখন আমার মা অসুখের ব্যথায় রক্ত কাশছিলেন? আপনি কি আমাকে ঝড়ের মধ্যে স্কুলে পৌঁছে দিয়েছিলেন? আপনি কি তখন সারা রাত জেগেছিলেন যখন আমার তীব্র জ্বর ছিল? না, সেই সমস্ত বছরে কেবল আমার মা ছিল। আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? তার চিৎকার ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। ঠান্ডা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। শ্রীরাঠোর স্তব্ধ হয়ে গেলেন। তার পুরো শরীর কাঁপছিল, ঘাম ঝরছিল। অঞ্জলির শব্দগুলো একটি হাতুড়ির মতো ছিল, যা তার গভীর অনুশোচনার ওপর আঘাত করছিল, যা তিনি 25 বছর ধরে কখনো ভুলতে পারেননি। মা, তিনি ধীরে ডাকলেন। তার কণ্ঠস্বর ভেঙে পড়ছিল। আমি ভুল ছিলাম, আমি শুরু থেকেই ভুল ছিলাম। যখন আমি খ্যাতির পিছনে এত পাগল ছিলাম যে নিজের পরিবারকে হারিয়ে ফেললাম। আমি তোমাকে এখনই ক্ষমা চাওয়ার কথা বলছি না, কিন্তু আমি তোমাকে অন্তত এটা বিশ্বাস করতে বলছি যে আমি তোমাকে কখনো ভুলিনি। অঞ্জলি কাঁদতে কাঁদতে তাকে দেখল। তার হৃদয় দুটি মেরুর মধ্যে ছিঁড়ে যাচ্ছিল। একদিকে তার মায়ের ছবি ছিল, যে নিজের বাচ্চাকে পালনের জন্য কঠোর পরিশ্রম করছিল সেই শব্দগুলোর সাথে, যে তিনি আমাদের ছেড়ে গেছেন। অন্যদিকে ফাইলটি ছিল একজন শক্তিশালী ব্যক্তির বৃদ্ধ ক্লান্ত মুখ, যে এখন হাঁটুর ওপর ভর দিয়ে ক্ষমা চাচ্ছে। তার গলা বুঝে এলো, কিন্তু তারপর সে নিজের দাঁত চাপল আর ঘুরে দাঁড়াল। আমি বিশ্বাস করি না। আমি কেবল একটি কথা জানি, যদি আপনি সত্যি আমার বাবা হতেন, তবে আপনি আমাদের এত দারিদ্র্যের মধ্যে থাকতে দিতেন না। আপনার আর আমার মাঝে বলার মতো কিচ্ছু বাকি নেই। এই বলে সে ঘর থেকে বাইরে দৌড়ে চলে গেল। শ্রীরাঠোর তার পিছনে ছুটলেন, কিন্তু তার পা ভারী ছিল। তিনি কেবল তার ছায়াটিকে দীর্ঘ অন্ধকার করিডোরে অদৃশ্য হতে দেখলেন। লিফটের দরজা একটি শুকনো ক্লিকে বন্ধ হয়ে গেল, যেন তার হৃদয়ে এক শেষ আঘাত। তিনি ঠান্ডা টাইলসের মেঝের ওপর পড়ে গেলেন, ছড়িয়ে থাকা কাগজগুলোর মাঝে। তার চোখ ঝাপসা হয়ে এলো, তার ফুপিয়ে কান্না ফেটে পড়ল। উঁচু দালানের কাচের জানলা দিয়ে শীষ দেওয়া হাওয়ার সাথে তা মিশে গেল। বাইরে কালো মেঘ ছেয়ে গেল, বজ্রপাত হল। শহরের ওপর ভারী বৃষ্টি শুরু হলো, যেন ধুয়ে দিচ্ছে, যেন এই মাত্র হওয়া নিষ্ঠুর সংঘাতের সাক্ষ্য দিচ্ছে। অঞ্জলি রাস্তায় ছুটছিল। বৃষ্টি তার মুখে পড়ল আর চোখের জলের সাথে মিশে গেল। সে একটি দুঃস্বপ্ন থেকে পালানোর মতো ছুটছিল,
কিন্তু তার গভীরে শ্রী রাঠোরের শব্দগুলো, তার হতাশ চোখগুলো তাকে বিরক্ত করতে থাকল। উঁচু দালানের অফিসে শ্রী রাঠোর একা বসেছিলেন। টেবিলের রূপলি হেয়ার ক্লিপ পরা ছোট প্রিয়ার ছবি তখনও জলজল করছিল। তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন, যেন নিজের সাথে কথা বলছেন, মা, যদিও তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমাকে মেনে নেব। যদিও তুমি আমাকে এই জীবনে কখনো ক্ষমা না করো, আমি সব সময় তোমার বাবা থাকব। বাইরে বৃষ্টি মুষলধারে পড়ছিল। বাবা আর মেয়ের হৃদয়ে ঘৃণা আর প্রেমের ঝড় এইমাত্র শুরু হয়েছিল। বৃষ্টির সন্ধ্যার পর একটি ছোট ভেজা গলি, হলুদ স্ট্রিট লাইটের আলো জলসিক্ত টাইলসের উপর চকচক করছিল। অঞ্জলি চুপচাপ হাঁটছিল। তার হৃদয় ভারী ছিল। তার কাঁধ কাঁপছিল না কেবল ঠান্ডা বাতাসের কারণে, বরং তার আত্মার ঝড়ের কারণেও। সে সেই উঁচু দালান থেকে পালিয়ে এসেছিল। শ্রী রাঠোরের বুঝে আসা কণ্ঠস্বর তখনও তার কানে বাজছিল, কিন্তু প্রতিটি পদক্ষেপ একটি অনবরত প্রশ্ন তুলছিল। তিনি কি সত্যিই আমার বাবা? তিনি কি সত্যি খুঁজেছিলেন? সে উপশহরের সেই ছোট বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে তার নানি লক্ষ্মী আম্মা নিজের পুরো জীবন কাটিয়েছেন। পুরনো টালির ছাদওয়ালা বাড়ি, বিবর্ণ কাঠের দেওয়াল, কিছু সবজির বাগান আর চুপচাপ দাঁড়িয়ে থাকা সুপারি গাছ। অঞ্জলির জন্য এটি প্রতিটি দীর্ঘ কঠিন দিনের পর সবচেয়ে শান্তিপূর্ণ আশ্রয় ছিল, আর এটি তার মায়ের স্মৃতির ভাণ্ডারও ছিল। লক্ষ্মী আম্মা ৭০-এর কোঠায় ছিলেন। তার চুল পুরোপুরি সাদা ছিল, শরীর রোগা, কিন্তু তার চোখ তখনও উজ্জ্বল ছিল, যাতে সারা জীবনের অভিজ্ঞতার ছাপ ছিল। নিজের নাতনিকে হঠাৎ ফিরে আসতে দেখে এবং ভেজা দেখে তিনি দ্রুত তাকে ভেতরে টেনে নিলেন। তার চুল শুকানোর জন্য একটি তোয়ালে নিলেন এবং তার সামনে ১ কাপ গরম কড়া চা রাখলেন। কি হয়েছে মা, তোমার মুখ এত ফ্যাকাশে কেন? তিনি কর্কশ কিন্তু উষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন। অঞ্জলি নিজের ঠোঁট চেপে ধরল, নিজের কম্পিত হাতের দিকে তাকাল। তারপর হঠাৎ, যেমন সে আর নিজেকে আটকে রাখতে পারল না, সে ফুঁপিয়ে কেঁদে উঠল। নানি, আজ সেই মানুষটি, শ্রী রাঠোর, তিনি বললেন যে তিনি আমার বাবা। তিনি আমাকে এটি প্রমাণ করার জন্য একটি ফাইলও দিয়েছেন যে তিনি আমাকে ২৫ বছর ধরে খুঁজেছেন। কিন্তু মা মরার আগে জোর দিয়ে বলেছিলেন যে পাপা আমাদের ছেড়ে গিয়েছিলেন। নানি, আমি জানি না কাকে বিশ্বাস করব। লক্ষ্মী আম্মা স্তব্ধ হয়ে গেলেন। তার বৃদ্ধ চোখে জল ভরে এলো, কিন্তু তিনি অবাক হননি। তার পরিবর্তে তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, যেন তিনি সেই অতীতের মুখোমুখি হচ্ছেন যা তিনি এত দীর্ঘ সময় ধরে লুকিয়ে রেখেছিলেন। অঞ্জলি, তিনি ধীরে শুরু করলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু দৃঢ় ছিল। হয়তো এখন সময় এসেছে যে আমি তোমাকে সত্যিটা বলি। তোমার মা তোমাকে মিথ্যে বলেনি, কিন্তু তোমাকে এটা বোঝার দরকার যে জিনিসগুলো ততটা সহজ নয় যতটা তুমি ভাবছ। অঞ্জলি ওপরে তাকালো। তার চোখ অশ্রু ভেজা ছিল। সত্যিটা কি? নানি লক্ষ্মী আম্মা নিজের নাতনির হাত শক্ত করে ধরলেন। তার কণ্ঠস্বর বুঝে এলো। সত্যিটা হলো, তোমার বাবা খুঁজেছিলেন। তিনি তোমাকে কখনো ছেড়ে যাননি, কিন্তু এটি তোমার মা ছিল যে তার থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল। তুমি কি জানো কেন? কারণ সে ভয় পেত। সে ভয় পেত যে তোমাকে নিজের শ্বশুরবাড়ির কঠোর ব্যবহারের মুখোমুখি হতে হবে, তোমার দাদির তিক্ত দৃষ্টির। তোমার মা তোমাকে এত ভালোবাসত যে সে দারিদ্র্যের মধ্যে বাঁচা মেনে নিয়েছিল, একা সারা ব্যথা সহ্য করা মেনে নিয়েছিল, যাতে তুমি সুরক্ষিত আর শান্ত থাকো, কোনো যন্ত্রণা ছাড়াই। এই কারণেই সে তোমাকে এটা বিশ্বাস করিয়ে দিয়েছিল যে তোমার বাবা তোমাকে ছেড়ে গিয়েছিলেন। নানির শব্দগুলো অঞ্জলির হৃদয়ে একটি ছুরির মতো বিঁধল। সে স্তব্ধ ছিল, চোখের জল তার গালে গড়িয়ে পড়ছিল। তার দীর্ঘদিনের বিশ্বাস যে তার বাবা একজন বিশ্বাসঘাতক ছিলেন, যে তিনি কখনো খুঁজেননি, এখন তার নড়ে গেল এবং ধসে পড়ল। না, এটা হতে পারে না। তবে কি মা এইসব কেবল আমার জন্যই সহ্য করেছেন? অঞ্জলি ফুঁপিয়ে কেঁদে উঠল। লক্ষ্মী আম্মা মাথা নাড়লেন। তার চোখ ব্যথায় ভরা ছিল। হ্যাঁ, তোমার মা নিজের সুখের পরিবর্তে তোমাকে বেছে নিয়েছিল। তোমার কি মনে আছে সেই রাতগুলো যখন সে রক্ত কাশত? সেই দিনগুলোতে আমি অনেকবার তাকে বলেছি যে তার স্ত্রী রথোরকে খুঁজে বের করা উচিত।
কিন্তু তোমার মা মানা করে দিয়েছে। সে বলেছে যে সে তার মেয়েকে দারিদ্র্যের মধ্যে কিন্তু শান্তিতে বেঁচে থাকতে দেখতে পছন্দ করবে, তার পরিবর্তে যে তাকে অবজ্ঞার মুখোমুখি হতে হয়। মা, তোমার মা তোমাকে এত ভালোবাসত যে সে নিজেকে ভুলে গিয়েছিল। অঞ্জলি নিজের মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মাথায় তার শৈশবের প্রতিটি মুহূর্তের ঝলক খেলে গেল। তার মায়ের রোগা হাত তার চুলে বিলি কেটে দিচ্ছে, অসুখের ব্যথার পিছনে লুকিয়ে থাকা একটি কোমল হাসি, দুঃখে ভরা উপদেশের শব্দ। এখন সবকিছু একটি উজ্জ্বল সত্যে বিলীন হয়ে গেল। মা বলিদান দিয়েছিলেন এবং বাবা খোঁজা কখনো ছাড়েননি, কিন্তু এতে সে আরও বিভ্রান্ত হয়ে গেল। যদি এটি সত্যি হয়, তবে এর অর্থ ছিল যে সে এত বছর ধরে নিজের বাবাকে ভুল ঘৃণা করেছে। এর অর্থ ছিল যে সেই মানুষটি সত্যিই তার জন্মদাতা বাবা, সেই ব্যক্তি যে কেঁদেছিলেন, যিনি ভিক্ষা চেয়েছিলেন, যিনি পিতৃত্ব প্রমাণের জন্য একটি ফাইল পেশ করেছিলেন। লক্ষ্মী আম্মা নিজের নাতনিকে দেখলেন, তার কম্পিত হাত তার কাঁধে রাখলেন, তার কণ্ঠস্বর বুঝে এলো। অঞ্জলি, তোমার ঘৃণা করার অধিকার আছে সেই বছরগুলোর জন্য যখন তোমার বাবার ভালোবাসা ছিল না, কিন্তু নিজের হৃদয় বন্ধ করতে তাড়াহুড়ো করো না। কিছু সত্য এমন হয় যা আমরা কেবল জীবনের পুরো চক্কর শেষ করার পরেই বুঝতে পারি। তোমার বাবা ভুল ছিলেন, কারণ তিনি তোমার মাকে রক্ষা করতে পারেননি, কিন্তু তিনিও একটি খুব কঠোর পরিবারের শিকার ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি তোমাকে কখনো ভুলেননি। অঞ্জলি ফুঁপিয়ে কেঁদে উঠছিল, তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। সে নিজের মুখ নিজের নানির কাঁধে লুকালো, তার চোখের জল বৃষ্টির মতো বয়ে গেল। সেই অশ্রুতে পুরনো বিশ্বাসের ভাঙন ছিল এবং সহানুভূতির একটি অঙ্কুর ছিল যা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। উঠোনি বৃষ্টি থেমে গিয়েছিল, কেবল ছাদের টালি থেকে বারান্দায় টপ টপ করে জল পড়ার শব্দ বাকি ছিল। হাওয়া ধীরে ধীরে বইছিল, বৃষ্টির পর মাটির গন্ধ নিয়ে আসছিল। পুরনো বাড়ির ভেতরে দুই প্রজন্ম একসাথে বসেছিল, একটি তিক্ত সত্য ভাগ করে নিচ্ছিল যা এত দীর্ঘ সময় ধরে লুকানো ছিল। অঞ্জলি নিজের চোখের জল মুছল, কিন্তু তার চোখের ক্রোধের আগুন কিছুটা শান্ত হয়ে গিয়েছিল। ব্যথা আর দ্বিধার জন্য জায়গা তৈরি হচ্ছিল। সে কম্পিত কণ্ঠে ধীরে বলল, নানি, এখন আমার কি করা উচিত? আমার কি নিজের বাবাকে বিশ্বাস করা উচিত, নাকি তাকে ঘৃণা করা চালিয়ে যাওয়া উচিত? লক্ষ্মী আম্মা ধীরে দীর্ঘশ্বাস ফেললেন এবং বিষণ্ণ আকাশের দিকে তাকালেন। এটি এমন এক পথ যা কেবল তুমিই ঠিক করতে পারো, কিন্তু মনে রেখো, সত্যি সামনে এসে গেছে এবং তুমি এটি থেকে চিরকালের জন্য পালাতে পারো না। কোনো এক সময় তোমাকে নিজের জন্য উত্তর খোঁজার জন্য এর মুখোমুখি হতেই হবে। অঞ্জলি চুপচাপ বসে রইল। তার হৃদয় একটি অশান্ত সমুদ্রের মতো ছিল। সবকিছু বদলে যাচ্ছিল। পুরনো স্মৃতির টুকরোগুলো ভেঙে পড়ছিল। একটি আলাদা, অধিক জটিল, যন্ত্রণাদায়ক কিন্তু অধিক মানবিক ছবি তৈরির জন্য একসাথে জুড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে সে বুঝল সামনের যাত্রা ঝোড়ো হবে, কিন্তু আজকের সত্যটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। এখন থেকে সে নিজের বাবাকে পূর্ণ ঘৃণার চোখে দেখতে পারত না। তার হৃদয়ে আলাদা আলাদা স্পন্দনে স্পন্দিত হতে শুরু করেছিল, তখনও অস্থির কিন্তু কিছুটা কম ভারী। বাইরে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। ধূসর মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছিল। একটি হালকা নীল আকাশ ফুটে উঠছিল। একটি দুর্বল সূর্যের রশ্মি মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে পুরনো টালির ছাদের ওপর ঝকঝক করছিল, এবং সেই ছোট ঘরের ভেতরে একটি দীর্ঘ সময় ধরে চাপা পড়ে থাকা সত্য অবশেষে বলা হয়ে গিয়েছিল, যা ভাগ্যের পরবর্তী পদক্ষেপের জন্য রাস্তা খুলে দিচ্ছিল। সেই দুপুরে দিল্লির আকাশ ধোঁয়াটে ছিল। দিনের শেষ রশ্মিগুলো ঘন মেঘের মধ্য দিয়ে ঢোকার চেষ্টা করছিল। দুর্বল এবং সময়ের সাথে ফ্যাকাশে হয়ে যাওয়া দেওয়ালে ছোপ ছোপ হয়ে লেগেছিল। অঞ্জলি গ্রুপের উঁচু দালানের দিকে যাওয়ার রাস্তায় হাঁটছিল। তার হৃদয় ভারী ছিল। নিজের নানি লক্ষ্মী আম্মার কাছে সত্যি শোনার পর সে বেশ কয়েক রাত না ঘুমিয়ে কাটিয়েছে। প্রেম আর ঘৃণা, মমতা আর ক্রোধের মাঝে অস্থির ছিল। প্রতিবার যখন সে নিজের চোখ বন্ধ করত, তখন তার মায়ের ক্লান্ত মুখ ভেসে উঠত, সাথে তার নানির শান্ত গল্প। তোমার বাবা খোঁজা কখনো ছাড়েননি। তোমার মা কেবল এটাই চেয়েছিলেন যে তুমি শান্তিতে থাকো, নিজের শ্বশুরবাড়ির কঠোরতার মুখোমুখি না হতে হয়। সেই শব্দগুলো বাতাসের মতো ছিল, যা পুরনো বিশ্বাসের ধুলো পরিষ্কার করে দিল। তার হৃদয়ে একটি শূন্যতা রেখে গেল। অঞ্জলি বড় কাঁচের দরজার সামনে থামল। তার নিজের প্রতিবিম্ব দেখা গেল, লাল চোখ, ফ্যাকাশে মুখ।
সে একটি গভীর শ্বাস নিল এবং দরজা ঠেলে ভেতরে চলে গেল। পরিচিত উঁচুতলার অফিস তখনও, পালিশ করা কাঠ আর কোথাও থেকে আসা হালকা কফির গন্ধে ভরা। সহকারী ওপরে তাকালেন, কিছুটা অবাক হলেন, কিন্তু তিনি কিছু জিজ্ঞাসা করলেন না। কেবল ধীরে মাথা নাড়লেন এবং তাকে শ্রী রাঠোরের ঘরে নিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। ঘর নীরবতায় ডুবে গেল। শ্রী রাঠোর নিজের ডেস্কে বসেছিলেন। তার সামনে একটি মোটা ফাইল ছিল। যখন তিনি অঞ্জলিকে ভেতরে আসতে দেখলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তার চোখ বিস্ময় আর তারপর কম্পনে ভরে গেল। শত শত কর্মচারীর সামনে অভিজ্ঞ সম্মানিত ব্যক্তি এই মুহূর্তে কেবল একজন দুর্বল বাবার রূপ ছিলেন। তার হাত কিছুটা কাঁপছিল, যেন তিনি জানতেন না যে সেগুলো এগিয়ে দেবেন নাকি নিজের কাছে রাখবেন। মা, তিনি ডাকলেন। তার কণ্ঠস্বর ভেঙে পড়ছিল। তুমি এসেছ? সে কোনো জবাব দিল না, কেবল চুপচাপ একটি চেয়ার টেনে বসে পড়ল। তার চোখ সন্দেহ আর চোট মেশানো দৃষ্টিতে তাকে এমনভাবে দেখছিল যেন সে তার আত্মার এপার ওপার দেখে নিতে চায়। শ্রী রাঠোর তার সামনে বসে পড়লেন এবং ফাইলটি তার দিকে ঠেলে দিলেন। আমি চাই তুমি এগুলো দেখো। তার কণ্ঠস্বর বোঝে এলো। অঞ্জলি কম্পিত হাতে ফাইলটি খুলল। হলুদ হয়ে যাওয়া কাগজ, ২৫ বছর আগের নিখোঁজ হওয়ার নোটিশ, গোয়েন্দাদের নিয়োগের চুক্তি, পেমেন্টের রসিদ, যেসব জায়গায় খোঁজাখুঁজি হয়েছে সেই সব স্থানের ছবি। যত বেশি সে পাতা উল্টাচ্ছিল, তার হৃদয় ততই ভারী হয়ে যাচ্ছিল। ভেতরে একটি পুরনো অ্যালবামও ছিল। যখন সে কেবল হাঁটতে শিখেছিল তখনকার ছবি, নিজের মায়ের পাশে একটি অবুঝ হাসি, একটি রূপলী প্রজাপতি আকৃতির হেয়ার ক্লিপ একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল, এত সাবধানে সংরক্ষিত যে তাতে একটিও নতুন আঁচড় ছিল না। তারপর একটি ছোট কাপড়ের পুতুলটি, যার উলের চুলগুলো ক্ষয়ে গিয়েছিল, তার লাল পোশাকে এখনও একটি পুরনো গন্ধ লেগেছিল। অঞ্জলি কাঁপতে থাকা হাতে পুতুলটি তুলে নিল। তার স্পষ্টভাবে মনে ছিল ৪ বছর বয়সে তার মা বলেছিলেন যে এটিই শেষ খেলনা ছিল যা তার বাবা নিখোঁজ হওয়ার আগে তাকে দিয়েছিল। তবুও আজ এটি এখানে একটি জ্যান্ত প্রমাণ হিসেবে পড়েছিল। যা কিছু সে তার ছোটবেলায় বিশ্বাস করেছিল তাকে উন্মোচিত করছিল। শ্রী রাঠোর তার মেয়ের লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকালেন। আমি তোমাকে খোঁজা কখনো থামাইনি অঞ্জলি, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি অনেক ভুল ছিলাম, কারণ আমি তোমার মায়ের রক্ষা করতে পারিনি, কারণ আমি তাকে অনেক কষ্ট সহ্য করতে দিয়েছি, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি। অঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। তার কান্নার শব্দ বিশাল ঘরটিতে প্রতিধ্বনিত হতে লাগল। যদি এটা সত্যি হয়, তবে মা আমার কাছে এত বছর ধরে মিথ্যে কেন বললেন? তিনি সবসময় বলতেন যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি এই কারণে আপনাকে ঘৃণা করেছি। আমি প্রতিদিন আপনাকে অভিশাপ দিয়েছি। শ্রী রাঠোর নিজের মাথা নিচু করে নিলেন। তার কাঁধ কাঁপছিল। তার চোখের জল অনিয়ন্ত্রিতভাবে বয়ে চলল। যে মানুষটিকে এত বছর ধরে ব্যবসার জগতে ইস্পাত বলা হতো, এখন নিজের মাথা নিচু করে মুখ ঢেকে একটি শিশুর মতো কাঁদছিলেন। হয়তো তোমার মা কেবল এটাই চেয়েছিলেন যে তুমি কম দুঃখী হও, কেবল এটাই চেয়েছিলেন যে তোমার বেঁচে থাকার একটি কারণ থাকুক। আমি তাকে দোষ দিই না, সে অনেক কিছু সহ্য করেছে, এবং আমিও দোষী, কারণ আমি তার রক্ষার জন্য সেখানে ছিলাম না। অঞ্জলি, তোমাকে আমাকে দোষ দেওয়ার অধিকার আছে, কিন্তু দয়া করে এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। অঞ্জলির কান্নার সাথে তা মিশে গেল। ঘরটি যেন দুটি আকৃতিতে ভরে গিয়েছিল, একজন সাদা চুলের বাবা এবং একজন আহত শৈশব নিয়ে থাকা মেয়ে। অঞ্জলি তাদের দেখল। তার চোখ জলে ভরে গিয়েছিল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি জানি না কাকে বিশ্বাস করব, কিন্তু এই জিনিসগুলো দেখে আমার বুক খুব ফেটে যাচ্ছে। পাপা, যদি এই সব সত্যি হয়, তবে আমি এত বছর ধরে আপনাকে ভুল ঘৃণা করেছি। এত বছর ধরে আমি আমার বাবাকে ঘৃণার চোখে দেখেছি। আমি জানি না আমি ক্ষমা করতে পারবো কিনা। শ্রী রাঠোর চুপচাপ মাথা নাড়লেন। তার চোখ লাল হয়ে গিয়েছিল। পাপা তোমার কাছে এখনই ক্ষমা চাইছেন না। পাপাকে বলে এই আশা করেন যে তুমি বুঝবে যে যদিও তুমি ঘৃণা করো, আমি তবুও তোমার বাবা। যদিও তুমি আমাকে প্রত্যাখ্যান করো, আমি তবুও তোমাকে দেখতে চাই। যা হারিয়ে গেছে তার কিছুটা হলেও ক্ষতিপূরণ করতে চাই। অঞ্জলি নিজের মাথা নিচু করে নিল। চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। তার হৃদয়ে এখনও ক্ষতবিক্ষত ছিল, কিন্তু সেই ঝোড়োর হৃদয়ে কিছু একটা বদলে গিয়েছিল। সে এখন আর এটা দাবি করতে পারছিল না যে তার বাবা একজন বিশ্বাসঘাতক ছিলেন, যেমনটা তার মা বলেছিলেন। সত্য
সত্য সামনে চলে এসেছিল এবং এটি তাকে এই আসল কষ্টের মুখোমুখি হতে বাধ্য করেছিল যে তার মা এবং বাবা দুজনেই একটি নিষ্ঠুর ভাগ্যের শিকার ছিলেন। কাঁচের জানলার বাইরে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। সূর্যের আলো ঘরে এলো এবং বাবা ও মেয়ের জলভরা মুখে উজ্জ্বল হয়ে উঠল। কেউ জানত না আগামীকাল কি হবে, কিন্তু এই মুহূর্তে ঘৃণা গলতে শুরু করেছিল। একটি আবেগপূর্ণ মোড় পিতৃত্বকে নিজেকে আবার খুঁজে পাওয়ার সুযোগ দেওয়ার রাস্তা খুলে দিচ্ছিল। পরের দিনগুলোতে অঞ্জলি তবুও শ্রী রথোরকে পুরোপুরি গ্রহণ করতে পারছিল না, কিন্তু সে এখন আর পালিয়ে যাচ্ছিল না। সে তাকে ফোন করতে এবং মেসেজ পাঠাতে দিচ্ছিল। মাঝে মাঝে তিনি তার জন্য প্রাতরাশ আনতেন এবং তার ভাড়া বাড়ির দরজায় রেখে চুপচাপ চলে যেতেন। প্রতিটি অঙ্গভঙ্গিতে তার হৃদয় কেঁপে উঠত এবং ব্যথা ও উষ্ণতা দুই অনুভব করত। শ্রী রাথোর প্রতি রাতে নিজের খালি প্রাসাদে ফিরতেন এবং কাঁচের ক্যাবিনেটের দিকে তাকাতেন, যেখানে পুতুল আর ফটো অ্যালবাম রাখা ছিল, এবং ঘণ্টার পর ঘণ্টা স্তব্ধ হয়ে বসে থাকতেন। কিন্তু তিনি এখন আর হতাশ ছিলেন না, কারণ এখন তিনি জানতেন যে তার মেয়ে তার দিকে প্রথম পা বাড়ানোর সাহস দেখিয়েছে। লোকসানের গভীরতায় একটি অদৃশ্য সুতো আবার জুড়ে গিয়েছিল, নাজুক কিন্তু আশায় ভরা, এবং তাদের বিশ্বাস ছিল যে সময়ের সাথে বাবা মেয়ের ভালোবাসা ঘরে ফেরার রাস্তা খুঁজে নেবে। গ্যাস স্টোভটি একটি ক্লিকের সাথে জ্বলে উঠল এবং নীল শিখা কাঁপতে কাঁপতে ওপরে উঠল। রান্নাঘর, যা অনেক দীর্ঘ সময় ধরে খালি ছিল, এখন গরম ছিল। শ্রী রাথোর নিজের জামার হাতা গুটিয়ে নিলেন। তার হাত, যা ঠান্ডা নথিপত্রে স্বাক্ষর করতে অভ্যস্ত ছিল, এখন ফুটন্ত টকসুপুরের পাত্রের সামনে আনাড়ি লাগছিল। তেঁতুল আর কিছু পাতলা লঙ্কার স্লাইসের সুগন্ধ তার চোখে জল এনে দিল। জানলার কাছে ছোট খাওয়ার টেবিলে তিনি আগে থেকেই 2 প্লেট ভাত, নতুন বাঁশের চপস্টিক, ভাজা ডিমের একটি প্লেট, কাটা মশলাদার বেগুনের এবং নিজের হাতে বানানো আদা রসুনের চাটনির একটি বাটি রেখে দিয়েছিলেন। সবকিছু সাধারণ ছিল, একটি ক্ষমার মতো নাজুক, যা সুগন্ধ, স্বাদ এবং একজন বাবার আনাড়িপনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল, যিনি অনেক দীর্ঘ সময় ধরে হারিয়ে গিয়েছিলেন। দরজার ঘণ্টা ধীরে বেজে উঠল। তিনি হাতাটি নামিয়ে রাখলেন। তার হাতের তালু অজান্তেই ঘামে ভিজে গেল। দরজা খুলল। অঞ্জনি সেখানে দাঁড়িয়েছিল। তার চুল খুব সুন্দর করে বাঁধা ছিল। তার শার্টটি অনেকবার ধোয়ার ফলে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখে এখনও একটি কৌতূহলী দৃষ্টি ছিল। বিকেলের হাওয়া করিডোর থেকে এলো এবং দিনের শেষের রোদ আর উল্টো দিকের ছাদে কিচিরমিচির করা চড়ুই পাখিদের শব্দ নিয়ে এলো। তুমি এসেছ? শ্রী রাথোর ধীরে বললেন, যেন তার ভয় ছিল যে তিনি কোনো নাজুক জিনিস ভেঙে ফেলবেন। অঞ্জলি মাথা নাড়ল। তার চোখ চারদিকে ঘুরছিল। রান্নাঘরটি উজ্জ্বলভাবে আলোকিত ছিল, ততটা জাঁকজমকপূর্ণ নয় যতটা সে একজন চেয়ারম্যানের অ্যাপার্টমেন্টে হওয়ার কল্পনা করেছিল, বরং উষ্ণ আর আরামদায়ক ছিল, যাতে কারো হাতের ছাপ ছিল যে এইমাত্র প্রতিটি বাটি আর চপস্টিক ছুঁয়েছিল। খাওয়ার টেবিলে সাধারণ পদগুলোর মাঝে একটি স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে একটি রূপোলি হেয়ার ক্লিপ রাখা ছিল। এটি সেখানে একটি হারিয়ে যাওয়া তারার মতো পড়েছিল, একটি প্রাণবন্ত আকাশের মাঝে স্থিরভাবে জ্বলছিল। বসো মা, তিনি বললেন, একটি চেয়ার টেনে দিয়ে। আমি আজ এই কিছু পদ রান্না করেছি। আমি জানি না সেগুলো তোমার স্বাদের মতো হবে কিনা। অঞ্জলি ধীরে হাসল। একটি হাসি এতটাই পাতলা যে হাওয়া তাকে উড়িয়ে নিয়ে যেতে পারত। আমি খেতে পারি। সে বসে পড়ল। তার আনাড়ি হাতে স্যুপ পরিবেশন করা দেখতে থাকল, যে আঙুলগুলো বছরের পর বছর ব্যবসা, স্বাক্ষর আর গণনায় শুকিয়ে গিয়েছিল, এখন কাঁপছিল যখন তিনি তার সামনে বাটি রাখলেন। সেই মুহূর্তের শক্তি, অর্থ আর খ্যাতির সমস্ত দূরত্ব ধুলোর মতো মেঝেতে পড়ে গেল। খাওয়া শুরু হলো নিস্তব্ধতায়। একটি চামচের বাটির সাথে ধাক্কা খাওয়ার হালকা শব্দগুলো বৃষ্টির ফোঁটার মতো ছিল। শ্রী রথোর নিজের মাথা নিচু করলেন, সুপে ফু দিলেন, এক ছোট চামচ নিলেন এবং তারপর ভাজা ডিমের প্লেটটি অঞ্জলির দিকে ঠেলে দিলেন। খাও, তোমার মা তোমার জন্য এই ধরনের ডিম রান্না করতেন। আমার মনে পড়ল, তাই আমি চেষ্টা করলাম। অঞ্জলি এক টুকরো তুলে নিল। এটি পুরোপুরি নোনতা ছিল, পেঁয়াজ বাটা আর সামান্য ফিশ সসের সুগন্ধের সাথে। স্বাদটি হঠাৎ তার পুরো শৈশবকে ফিরিয়ে আনল। সন্ধ্যায় তার মা স্টোভের কাছে দাঁড়িয়ে থাকতেন। ঘাম তার কপাল দিয়ে বইত। চপস্টিক প্যানের ধারে ঠকঠক শব্দ করত এবং তারপর একটি নরম আওয়াজ আসত, মা, ডিম খাও, যাতে তুমি শক্তিশালী হতে পারো এবং কাল স্কুলে ক্লান্ত না হও। তার নাকে একটি গরম ভাপ উঠল। সে নিজের চপস্টিক নিচে রাখল এবং গিলে নিল। শ্রী রথোর দেখলেন, কিছু বললেন না,
তিনি বুঝলেন যে মাঝে মাঝে ভালোবাসাকে ছন্দের দরকার হয় না, বরং সঠিক স্বাদের ভাজা ডিম আর টক স্যুপের বাটির দরকার হয়। তারা ধীরে ধীরে খেলেন। সময় যেন সেই ঘরে সাবধানে আর ইতস্ততভাবে চলছিল। অর্ধেক খাওয়ার পর অঞ্জলি তার চপস্টিক নিচে রাখল এবং ওপরে তাকালো। তার চোখ দুর্বল এবং দৃঢ় দুই ছিল। আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? জিজ্ঞাসা করো। যেদিন মায়ের মৃত্যু হলো আপনি কোথায় ছিলেন? প্রশ্নে কোনো ছুরি ছিল না, কিন্তু এটি চামড়া কেটে গেল। শ্রী রথোর নিজের বাটি নিচে রাখলেন। তার হাত দুটি একে অপরের সাথে জড়ানো ছিল। তার শিরাগুলো ফুটে উঠেছিল, যেন সেই রাস্তাগুলোর মানচিত্র যেগুলোতে তিনি যাত্রা করেছিলেন। আমি খুব কাছে এবং তবুও খুব দূরের একটি জায়গায় ছিলাম। কাছে কারণ আমি এখনও এই শহরেই ছিলাম, তোমার মায়ের সাথে একই বাতাসে শ্বাস নিচ্ছিলাম। দূরে কারণ আমি জানতাম না, আমি শুনিনি, আমি দেখিনি। আমি তখনও খুঁজছিলাম, তখনও ডাকছিলাম, তখনও লোকদের খোঁজখবর নেওয়ার জন্য পাঠাচ্ছিলাম। কিন্তু তোমার মা একটি নৌকার মতো চুপচাপ চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, যা রাতে নিজের আলো বন্ধ করে দেয়। যখন আমি জানতে পারলাম তখন কেবল একটি টাটকা মাটির স্তূপ বাকি ছিল। তিনি থেমে গেলেন। তার কণ্ঠস্বর কর্কশ হয়ে গেল। আমি দেরিতে পৌঁছালাম। আমার প্রতিটি জিনিস, সেই সব কিছু যাকে দুনিয়ার সফলতা বলে, তার পাশে বসার 1 ঘন্টা সময় কিনতে পারল না। অঞ্জলি নিজের মুখ ঘুরিয়ে নিল। সে জানত যে উত্তর অন্য কিছু হতে পারে না, কিন্তু এই মানুষটির কাছ থেকে এটি শোনা, এটিকে একটি আত্মদায়ী জবানবন্দির মতো শোনা, তবুও তার হৃদয়কে চেপে ধরছিল। সে একটি গভীর শ্বাস নিল এবং টেবিলে ফিরে এলো। নানি আমাকে বললেন যে মা ভয় পেতেন যে আমি শ্বশুরবাড়িতে কষ্ট পাব। তিনি তোমাকে আর আমাকে দুজনকেই লুকিয়েছিলেন, যাতে আমাকে তিক্ত কথার মধ্যে দিয়ে যেতে না হয়। তিনি আমাকে শান্তি দেওয়ার জন্য বলিবান দিয়েছিলেন। তার কণ্ঠস্বর ভেঙে পড়ল। আমি জানি না আমার কৃতজ্ঞ হওয়া উচিত নাকি রাগ করা উচিত। তোমার রাগ করার অধিকার আছে, তিনি ধীরে বললেন, যেন প্রতিটি ইট সাজিয়ে রাখছেন। আমার ওপর রাগ করো, জীবনের ওপর রাগ করো, তার উপরেও রাগ করো, যাতে তুমি নিজের ব্যথার প্রতি সৎ থাকতে পারো। কিন্তু রাগের পরে যদি তুমি এখনও আমাকে এখানে দেখতে পারো, এই স্যুপের বাটি ধরে থাকা, এই টেবিলটি মুছতে থাকা, এই পর্দাটি ঝোলাতে থাকা, কেবল তোমার অপেক্ষায়, তবে দয়া করে আমাকে তোমার হৃদয়ে একটি খুব ছোট জায়গা দিও। শুধু সেই প্রজাপতি ক্লিপটির একটি কোণ যত ছোট। তিনি স্বচ্ছ প্লাস্টিকের বাক্সটির দিকে তাকালেন। আমি এটি রেখে দিয়েছিলাম যাতে আমি ভুলে না যাই যে কোনো কিছুকে আগলে রাখা কেমন লাগে। অঞ্জলি ক্লিপটি দেখল। সে বাক্সের ঢাকনাটি ছুল। তার নখ দিয়ে একটি ছোট ঠকঠক শব্দ হল। সেই শব্দে অনেক দূরের কোনো এক দিনের একটি ঝর্ণার আওয়াজ ছিল। একটি গোলাপি পোশাকে ঘুরে বেড়ানো 5 বছরের বাচ্চার আওয়াজ ছিল। একটি ক্লান্ত, কর্কশ কিন্তু নিশ্চিতভাবে কোমল মায়ের সম্মতির আওয়াজ ছিল। সে ঢাকনা খুলল, ক্লিপটি বের করল এবং সেটি নিজের চুলে লাগিয়ে নিল। রূপলি প্রজাপতিগুলো তার কানের কাছে চুপচাপ পড়ে রইল। যখন সে মাথা নিচু করল তখন কিছুটা কেঁপে উঠল। আমি কি আপনাকে পাপা বলতে পারি? শব্দগুলো বাতাসের মতো হালকাভাবে বের হল। কিন্তু যখন সেগুলো বাতাসের সাথে ধাক্কা ফেল তখন সেগুলো একটি প্রতিজ্ঞার মতো ভারী ছিল। তার চোখ ঝাপসা হয়ে গেল। সেই দুটি শব্দে নির্মাণস্থলের ঘাম ছিল, টক স্যুপ ছিল, ঘষা জামা পড়া পুতুল ছিল। সেই রাতগুলো ছিল যখন তার মা রক্ত কাশতেন। সেই বছরগুলো ছিল যখন একজন মানুষ একটি অনেক বড় আর অনেক ঠান্ডা শহরের মাঝে একটি নামের খোঁজে ঘুরে বেরিয়েছেন। শ্রী রঠোর স্তব্ধ হয়ে গেলেন। তার মাথায় একটি শূন্যতা ছেয়ে গেল। তারপর একটি উষ্ণ গ্রীষ্মের বিকেলের রোদের মতো তা নেমে এলো। কিন্তু তিনি শব্দে উত্তর দেওয়ার আগে উঠলেন। টেবিলের চারপাশ দিয়ে ঘুরে গিয়ে নিজের মেয়ের উচ্চতায় হাঁটু গেড়ে বসে পড়লেন। তাকে নিজের বাহুবন্দী করে নিলেন। এটাই সেই জিনিস যার জন্য আমি জীবনভর অপেক্ষা করেছি, তিনি বললেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নিঃশ্বাস ছিল, একটি কান্না ছিল, একটি হাসি ছিল। তার কণ্ঠস্বর ভাঙা ভাঙা টুকরোয় ভেঙে পড়ল। রাতের বৃষ্টির মতো তার কাঁধের ওপর পড়ল। অঞ্জলিও কাঁদল। তারা একে অপরকে অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরে রইল। চোখের জলকে একে অপরকে খুঁজে নিতে দিলেন এবং ব্যথা ও ভালোবাসাকে 1 কাপ গরম চায়ের চিনির মতো গুলিয়ে যেতে দিলেন। সেই মুহূর্তে জানলার বাইরের হাওয়া ধীরে পর্দা নাড়িয়ে দিল। রান্নাঘরের আলো টিমটিম করে উঠল। সময় টিকটিক করা বন্ধ করে দিল। একটি কোণে লুকিয়ে গেল। ঘরটিকে তাদের দুজনের জন্য ছেড়ে দিল। তারা বসে পড়লেন। খাওয়া চলতে থাকল। একটি ভূমিকম্পের পর স্বাভাবিক জীবনে ফেরার একটি অনুষ্ঠানের মতো শ্রী রঠোর নিজের মেয়ের জন্য 1 টুকরো মাছ রাখলেন এবং সুপুরের বাটিটি কাছে ঠেলে দিলেন। অঞ্জলি তার জন্য 1 টুকরো ডিম তুলে নিল। চোখের জলের মাঝেও হাসল।
আমি ভাবিনি যে একজন চেয়ারম্যান ডিম ভাজতে জানবেন, পুড়িয়ে না ফেলে। পাপা, সে উত্তর দিল, এবং তারপর আরও একটি লাইন যোগ করল, ইতস্ততভাবে। কিন্তু এখন আর কোনো দ্বিধা নেই। আজ দুপুরে পাপা নির্মাণস্থলে এসেছেন। অন্যদিকে 3টি বিন্দু একটি জোনাকির মতো টিমটিম করতে দেখা গেল। তারপর মেসেজ এলো, আমি অপেক্ষা করব। গুরগাঁওয়ের নির্মাণস্থলে সূর্য উঠে গিয়েছিল। হাতুড়ির শব্দ, মেশিনের শব্দ, একে অপরকে ডাকা মানুষের শব্দ, সব কিছু আবার চলছিল। কিন্তু কিছু একটা আলাদা ছিল। অস্থায়ী সিঁড়ির নিচে 60 বছরের একজন মানুষ সুরক্ষা হেলমেট পরে দাঁড়িয়েছিলেন। তার চোখ একটি পরিষ্কার পরিচ্ছন্ন অবয়ব থেকে সরছিল না, যে জোরগুলো পরীক্ষা করছিল। যখন মেয়েটি ওপরে তাকালো, তখন তার হাসি সূর্যের আলোর সাথে মিশে গেল। একজন সহকারী মজা করলেন, অঞ্জলিদি, তোমার পাপা এসেছেন। সে নিচে ফিরল। না তো লজ্জা পেল, আর না তো এড়িয়ে গেল। সে নিজের চিবুক তুলল। হ্যাঁ, তিনি আমার পাপা। কোনো গোলমাল করো না, আমার পাপা খুব কড়া। শ্রমিকরা হেসে উঠল। শ্রী রথরও হাসলেন। তার চোখের কোণে বলিরেখা পড়ল। হাসি বাতাসে উড়ল এবং মাচায় আটকে গেল। বিদ্যুতের তারে আটকে রইল এবং তারপর পাতলা পাতার মতো নিচে পড়ে গেল। কোথাও ওপর থেকে হয়তো কেউ হাসছিলেন, কারণ অবশেষে ছেঁড়া সুতোগুলো একদিন আবার জুড়ে যেতে পারে, এবং যখন সেগুলো জুড়ে যায় তখন ভালোবাসার ধারা বয়ে চলে, একটি পুরো নির্মাণস্থলকে, একটি পুরো বাড়িকে এবং 2টি হৃদয়কে আলোকিত করে, যা একসময় 2টি জনশূন্য দ্বীপ ছিল। সন্ধ্যায় তারা জলদি বাড়ি চলে গেলেন। অঞ্জলি বাজার থেকে হলুদ চন্দ্রমল্লিকার একটি গুচ্ছ কিনল। শ্রী রথর একটি গাড়ি ডাকলেন এবং একটি নরম বাক্সে একটি নতুন প্রজাপতি ক্লিপ তৈরি রাখলেন। তাদের বেশি কথা বলার দরকার ছিল না। উপশহরের রাস্তা পরিচিত ছিল। গাছগুলো ঝুঁকেছিল, খালের জল আকাশকে প্রতিফলিত করছিল। কবরের গেটের সামনে হাওয়ায় টাটকা কাটা ঘাস আর ভিজে মাটির গন্ধ ছিল। তারা হাতে হাত রেখে ভেতরে চলে গেলেন। সুনিতা নামের কবরের সামনে দাঁড়িয়ে দুজনেই মাথা নিচু করলেন। অঞ্জলি চন্দ্রমল্লিকাগুলোকে ফুলদানিতে রাখল। নতুন প্রজাপতি ক্লিপটিকে ছবির পাশে রাখল। শ্রী রথর একটি ধূপকাঠি জ্বালালেন এবং নিজের মেয়েকে দিলেন। পাতলা ধূপকাঠির ধোঁয়া হাওয়ায় প্রজাপতির ডানার মতো আঁকাবাঁকা রেখা টানছিল। মা, অঞ্জলি ধীরে বলল, যেন তার কানে ফিসফিস করছে, আমি এটা বলতে পারি, আমি পাপাকে ডেকেছি, তুমি কি শুনেছ মা? শ্রী রথর কিছু বললেন না, কেবল নিজের হাত নিজের মেয়ের কাঁধে রাখলেন এবং তাকে হালকাভাবে চাপ দিলেন। তার চোখের জল বৃষ্টির মতো বয়ে গেল না, বরং ধীরে ধীরে ঝরতে থাকল, প্রতিটি বলিরেখায় এবং চামড়ার ভাঁজে মিশে যেতে থাকল। সুনিতা, তিনি ফিসফিস করে বললেন, আমি দেরিতে এলাম, কিন্তু আমি এলাম। আমি আমার মেয়ের পিছনে দাঁড়িয়ে থাকব, যেমনটা আমার শুরু থেকেই করা উচিত ছিল। হাওয়া বইল এবং চন্দ্রমল্লিকা নড়ল। ওপরে আকাশের একটি পরিষ্কার নীল টুকরো খুলে গেল। তারা কবরের কাছে প্রত্যাশার চেয়ে বেশি সময় বসে রইলেন এবং পরলোকগত ব্যক্তিকে ছোট ছোট কথা বলতে থাকলেন। নির্মাণস্থল, খাবার, প্রজাপতি ক্লিপ। যখন তারা যাচ্ছিলেন তখন অঞ্জলি ফিরল এবং ছবির দিকে হাসল। সেই হাসিতে কিছু একটা মাটিতে রেখে দেওয়া হয়েছিল এবং আরও কিছু 2 হাতে তুলে নেওয়া হয়েছিল। বাড়ির পথে কেউ গান বাজালো না। তারা হাওয়ার শব্দ শুনলেন এবং রাস্তার ধারের গাছগুলো খিসফিস করছিল। শ্রী রথর ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন, যেন তিনি এইমাত্র পাওয়া শান্তির টুকরোটি ফেলে দিতে ভয় পাচ্ছিলেন। অঞ্জলি জানলার বাইরে দেখল এবং শহর দূরে চলে গেল ও তারপর কাছে আসতে লাগল। সে নিজের মাথা নিচু করল এবং অবহেলায় বলল, আজ রাতে আমি টক স্যুপ বানাবো, আপনি কি পেঁয়াজ কাটবেন পাপা? আমি কাটব, তিনি গুরুত্বের সাথে বললেন, যেন একটি নতুন পদ গ্রহণ করছেন। এখন থেকে আমি সেগুলোকে খুব সমানভাবে কাটব। এবং যখন রাত আবার এলো, তখন সেই রান্নাঘর আবার আলোকিত হয়ে উঠল। তারা একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন। ভাজা পেঁয়াজের সুগন্ধ, তেঁতুলের হালকা টক ভাব এবং ভাপোড়া ভাতের গন্ধ, যা কাঁচের জানলায় একটি পাতলা কুয়াশা স্তর তৈরি করেছিল। খাওয়ার টেবিলে 2 জোড়া চপস্টিক সমান্তরালভাবে পড়েছিল। পাশে রূপলি প্রজাপতি ক্লিপটি একটি রুমালের ওপর রাখা ছিল। ঘৃণার জন্য একটি পূর্ণচ্ছেদের মতো চুপচাপ এবং একটি নতুন গল্পের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষার মতো। মিলনের কাহিনী সাধারণ খাবারের। একজন পাপার যে এখন আর কাঁপছিল না, একটি সম্মতির যা ঘরে ফিরে আসার রাস্তা জানত। গ্রীষ্মের শুরুতে একটি শেষ বিকেলে গ্রামের রাস্তা শান্ত ছিল। বাঁশের পুরনো গাছের 2টি সারি হাওয়ায় ধীরে ঝুঁকেছিল। শ্রী রথর গাড়ির পিছনে বসেছিলেন। তার সরু কাঁপতে থাকা হাত সিটের ধারটি শক্ত করে ধরেছিল।
তার চোখ স্মৃতির জগতে দূরে হারিয়েছিল। অঞ্জলি তার পাশে বসেছিল, চুপচাপ সোনালি মাঠগুলো দেখছিল। তার হৃদয় মিশ্র অনুভূতিতে ভরা ছিল। সে জানত যে এই যাত্রা কেবল সেই স্থানে ফেরা নয় যেখানে তার মা বিশ্রাম নিচ্ছেন, বরং এটি তাদের জন্য, বাবা আর মেয়ের জন্য বিচ্ছেদের বছরগুলোকে বন্ধ করার এবং একটি নতুন অধ্যায় খোলার যাত্রাও ছিল। যখন গাড়ি গ্রামের ধারে থামল, তখন দুজনেই বাইরে বেরোলেন এবং ধীরে ধীরে হাঁটতে লাগলেন। গ্রাম সবসময়কার মতোই সাধারণ ছিল। লাল টালির ছাদ, সরু মাটির রাস্তা, উঠোনে খেলতে থাকা শিশু। গ্রামের মানুষ শ্রী রথোরকে চিনতে পারল, যিনি এখন আগের চেয়ে আলাদা ছিলেন। এখন তিনি সেই বছরগুলোর শক্তিশালী আর ঠান্ডা মানুষ ছিলেন না, বরং একজন সাদা চুলের বৃদ্ধ মানুষ ছিলেন, যার চোখ আবেগে ভিজেছিল। অঞ্জলি সবার সামনে মাথা নিচু করল। তার হৃদয় একটি অদ্ভুত চাঞ্চল্যে ভরে গেল, যেন সে নিজের শৈশবের একটি ভুলে যাওয়া স্মৃতির অংশে ফিরে এসেছে। কবরের দিকে যাওয়ার রাস্তাটি একটি ছোট পাহাড়ের উপর ছিল। বিকেলের হাওয়া জোরে বইছিল, সবুজ ঘাস সরসর শব্দ করছিল। শ্রীমতী সুনিতার সাধারণ কবরের সামনে বাবা আর মেয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। শ্রী রাঠোর হাঁটু গেড়ে বসে পড়লেন। তার কম্পিত হাত ঠান্ডা পাথরটি ছুঁয়ে দেখছিল। তিনি ধীরে ধীরে ফিসফিস করলেন। তার কণ্ঠস্বর কর্কশ ছিল। আমি দেরিতে এলাম সুনিতা, কিন্তু অবশেষে আমি আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। 25 বছর ধরে আমি যন্ত্রণা আর অনুশোচনায় বেঁচেছিলাম, এই ভেবে যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আজ আমি এখানে আমার মেয়ের পাশে দাঁড়িয়েছি, তোমাকে কথা দিতে যে আমি এর ক্ষতিপূরণ করব, যদিও দেরি হয়ে গেছে। অঞ্জলি নিজের বাবার পাশে হাঁটু গেড়ে বসল এবং কবরের ওপর সাদা ফুলের একটি গুচ্ছ রাখল। সে শ্রীরাথোরের হাত ধরল। তার কণ্ঠস্বর বুঝে এলো। মা, আমি এত বছর ধরে পাপাকে অভিশাপ দিয়েছি। আমি সেই কথাগুলোকে বিশ্বাস করেছি যেগুলো আপনি বলেছিলেন, এই বিশ্বাস নিয়ে যে পাপা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আজ আমি সত্য জানি, আমার হৃদয়ে এখন আর কোনো ঘৃণা নেই। চিন্তা করো না মা, আমি আমার জীবনের বাকি সময়ের জন্য পাপার সাথে চলব। তার চোখের জল কবরের উপর পড়ল এবং শ্রীরাথোরের চোখের জলের সাথে মিশে গেল। বাবা আর মেয়ে একে অপরকে শান্ত জায়গার মাঝে জড়িয়ে ধরলেন। কেবল বিকেলের হাওয়া এবং তাদের হৃদয়ের দ্রুত স্পন্দনের শব্দ ছিল। অঞ্জলির চুলে একটি রূপলি প্রজাপতি আকৃতির হেয়ার ক্লিপ বিকেলের রোদে ধীরে চমকাচ্ছিল। এটি কেবল একটি শৈশবের উপহার ছিল না, বরং এটি পিতৃত্বের প্রমাণও ছিল, যা কখনো হারায়নি। এত বছর ধরে চাপা পড়ে থাকার পর এই মুহূর্তে পুনরুজ্জীবিত হল। শ্রীরাথোর নিজের মুখ আকাশের দিকে তুললেন। তার হৃদয় হালকা হয়ে গেল, যেন কোনো বোঝা নেমে গেছে। তিনি জানতেন যে জীবন তাকে অতীতকে সংশোধন করার সুযোগ দেবে না, কিন্তু এটি তাকে নিজের মেয়ের সাথে আবার দেখা হবার অলৌকিক ক্ষমতা দিয়েছে, এবং যা তার করার দরকার ছিল তা হল নিজের বেঁচে থাকা প্রতিটি দিনকে পূর্ণভাবে বাঁচা, নিজের সমস্ত ভালোবাসা অঞ্জলিকে দেওয়া। বাড়ির পথে বাবা আর মেয়ে একে অপরের পাশে চললেন। কেউ বেশি কথা বলেনি, কিন্তু তাদের চোখ বাবার উষ্ণতায় ভরা ছিল। অঞ্জলি ইতস্তত করল এবং তারপর ধীরে বলল, কি আমি আপনাকে পাপা বলতে পারি? শ্রীরাথোর স্তব্ধ হয়ে গেলেন। তার বৃদ্ধ চোখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, এটাই সেই জিনিস যার জন্য আমি জীবনভর অপেক্ষা করেছি। পাপার ডাক কম্পিত আর আবেগপূর্ণভাবে তার হৃদয়কে পুনরুজ্জীবিত করে দিল। তিনি নিজের মেয়েকে নিজের বাহুবন্দী করে নিলেন। তার চোখের জল অনবরত বইছিল। সেই মুহূর্ত থেকে তাদের দুজনের মধ্যে কোনো দূরত্ব ছিল না। ঘৃণা উধাও হয়ে গেল, কেবল ভালোবাসা, বিশ্বাস আর আশা বাকি রইল। শেষ উক্তিটি একটি বার্তার মতো প্রতিধ্বনিত হল। কখনো কখনো লুকিয়ে থাকা সত্য মানুষকে জীবনভরের জন্য ক্ষুব্ধ করতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক কখনো হারায় না। শুধু একবার সাহস করে মোকাবিলা করার দরকার আছে, শুধু একবার নিজের হৃদয় খোলার আর ক্ষমা করার দরকার। পারিবারিক বন্ধন ভরে ফেরার রাস্তা খুঁজে নেবেই। নিজের প্রিয়জনদের আগলে রাখুন যখন আপনি পারেন, কারণ সময় ফিরে আসে না, কিন্তু ভালোবাসা সবসময় উপস্থিত থাকে। গোধূলিতে বাবা আর মেয়ের ছায়া গ্রামের রাস্তায় একসাথে চলল। তাদের হাঁটা ধীর কিন্তু শান্তিতে ভরা ছিল। তাদের পিছনে বিকেলের হাওয়া তখনও বইছিল, পাকা ধানের সুগন্ধ নিয়ে আসছিল, যেন একটি দেরি করে হওয়া কিন্তু পূর্ণ মিলনের জন্য একটি আশীর্বাদ।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি অনুপ্রেরণামূলক এবং চিন্তাশীল গল্পগুলো মিস না করেন। আপনি এই গল্পের ব্যাপারে কি ভাবেন? নিচে কমেন্ট সেকশনে নিজের অনুভূতি শেয়ার করুন। যদি আপনার এই ভিডিওটি সার্থক মনে হয় এবং আপনি চান যে আমি আরও এমন গল্প বানাই, তবে লাইক করুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবচেয়ে ভালো এই গল্পের কোন অংশটি লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের জন্য খুব মূল্যবান। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা যেখানেই থাকুন সবসময় খুশি আর সুরক্ষিত থাকুন। আপনাদের জীবনে সবসময় শান্তি বজায় থাকুক। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে সেটি আমাদের সাথে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা সবাই সেটি পড়তে পারি এবং তা থেকে কিছু শিখতে পারি।